প্রথমেই জানাই ধন্যবাদ আমার এই ক্লাসটাকে দেখতে আসার জন্য। তো তোমরা যে আশা নিয়ে এই ক্লাসটা দেখতে এসছো, আমি চেষ্টা করব যেন সেই আশাটা, যে ভরসাটা করে এসছো, সেই ভরসাটা যেন আমি রাখতে পারি। তো প্রথমেই বলো চ্যাপ্টার নম্বর 2, এটা বল ও গতি নামক অধ্যায়। ইংরেজিতে বলা হয় বলের ইংরেজি ফোর্স এবং গতির ইংরেজি মোশন। তো এই হচ্ছে চ্যাপ্টারের নাম। বল ও গতি যেহেতু এই চ্যাপ্টারের নাম, তার মানে এখানে বল ও গতি সম্পর্কে অবভিয়াসলি আমাদের আলোচনা তো আছেই, কিন্তু বল ও গতি সম্পর্কে বোঝার জন্য আমাদের এর আগে বেশ কিছু টপিক সম্পর্কে বুঝতে হবে। যেহেতু আমি তোমাদের ক্লাসের একদম প্রথম চ্যাপ্টারটা করাইনি, দ্বিতীয় চ্যাপ্টারটা প্রথম করাচ্ছি, তাই দুটো টপিক সম্পর্কে, যেটা আগের অধ্যায় আছে সেই দুটো টপিক সম্পর্কে আমি একটুখানি বলে নেব, দুটো জিনিস বলে নেব, তারপরে গিয়ে সেকেন্ড অধ্যায়ের মধ্যে প্রবেশ করব। তো প্রথমত যেটা ফার্স্ট অধ্যায় আছে সেটা হলো স্কেলার বলে একটা জিনিস আর ভেক্টর বলে একটা জিনিস। স্কেলার ও ভেক্টর এই দুটো হলো রাশি। এই দুটো হলো কি জিনিস? রাশি। রাশি কি? রাশি হলো আমাদের পরিবেশে যে সমস্ত জিনিসকে আমরা পরিমাপ করতে পারি তাকে রাশি বলে। মানে এই পেনটা কতটা দৈর্ঘ্য এটা আমরা পরিমাপ করতে পারি, তার মানে এই পরিমাপ যেহেতু এটা করতে পারি, তার মানে এটা একটা রাশি। কিন্তু যে সমস্ত জিনিসকে পরিমাপ করতে পারি না সেটা কিন্তু রাশি নয়। মানে কিছু কিছু জিনিস আছে যেগুলো মাপা যায়, আবার কিছু জিনিস আছে মাপা যায় না। ফর এক্সাম্পল, আমাদের জ্বর হলে আমরা বুঝতে পারি আমাদের জ্বর কতটা এসছে বোঝা যায়। তাছাড়া আমরা কিন্তু এটা বুঝতে পারি না যে দেখালো কোনো একটা, এই ক্লাসটা দেখালো তুমি করছো, এই ক্লাসটা করার পর তুমি কতটা ভালো বুঝতে পেরেছো, বা লঙ্কা খাওয়ার পর আমাদের কতটা ঝাল লেগেছে, বা কোনো তিতো জিনিস খাওয়ার পর সেই তিতোটা কেমন ফিলিং, মানে আমাদের মনের মধ্যে যে ফিলিংসটা আসছে, সেই যে ফিলিংসটা সেটা কিন্তু আমরা পরিমাপ করতে পারি না। তার মানে এমনও কিছু জিনিস আছে যেগুলোকে আমরা মাপতে পারি না, আবার এমন কিছু জিনিস আছে যেগুলোকে আমরা মাপতে পারি। যে সমস্ত জিনিসকে আমরা মাপতে পারি তাকে ভৌত রাশি বা রাশি বলা হয়। ঠিক আছে, ভৌত রাশি বা রাশি বলা হয় যে সমস্ত জিনিসকে আমরা পরিমাপ করতে পারি। আমি লিখছি না, সংজ্ঞাটা তোমাদের লিখে নিতে হবে, কারণ এগুলো যদি সব লিখতে যাই তাহলে অনেকটা ক্লাসটা লেন্দি হয়ে যাবে। তো রাশি আর ভৌত রাশি সম্পর্কে এইভাবে বলে দিলাম। এই রাশিকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হলো স্কেলার রাশি, কি নাম? একটা স্কেলার রাশি। আর একটা হলো ভেক্টর রাশি, কি নাম? ভেক্টর রাশি। আরে ভিক্টর না, বাংলায় যে সিনেমার যে ভিক্টর সেটা না রে, ভেক্টর রাশি আর স্কেলার রাশি। স্কেলার রাশি কি আর ভেক্টর রাশি কি? যে রাশির মান আছে কিন্তু দিক বা অভিমুখ নেই, কিন্তু মান আছে, তাকে স্কেলার রাশি বলে। আর ভেক্টর রাশি কাকে বলে? যে রাশির মান আছে তার সাথে সাথে দিকও আছে, তাকে ভেক্টর রাশি বলে। এবং যে রাশি ভেক্টর বীজগণিতের সূত্র মেনে চলে তাকে ভেক্টর রাশি বলে। তো ওটা এখন ক্লাস 9-10 লেভেল পর্যন্ত আমাদের নেই, মানে ভেক্টর বীজগণিতের সূত্র সেই জিনিসটা বুঝতে গেলে আমাদের 11-এ উঠতে হবে, 11-এ আছে, তো সেটা আমি বাদ দিলাম। তো যে রাশির মান ও দিক আছে তাকে ভেক্টর রাশি বলে, ঠিক আছে। আর যে রাশির শুধু মান আছে, দিক বা অভিমুখ নেই, তাকে স্কেলার রাশি বলে। মানে কি বোঝা গেল না আশা করছি। তুমি দোকানে গিয়ে দেখালো, বলছো আমাকে 25 কেজি চাল দিন, 25 কেজি চাল দিন। তাহলে 25 কেজি চালে এরকম ভাবে কি বলছো যে আমাকে 25 কেজির উত্তরের চাল দিন, আমাকে 25 কেজি দক্ষিণের চাল দিন, পূর্বর দিকের চাল দিন, পশ্চিম দিকের চাল দিন। দিকের কিন্তু আমরা উল্লেখ করছি না, এটাই হলো দিক বা অভিমুখ। তার মানে আমাদের এই স্কেলার রাশির শুধুমাত্র মান 25 কেজি, মান বললে হয়ে যাচ্ছে, অর্থাৎ একটা সংখ্যা এবং তার পেছনে একটা কোনো একক বসানো হচ্ছে, একক বসালেই মিটে যাচ্ছে, সেটা হলো স্কেলার রাশি। ঠিক আছে, দিকের কোনো প্রয়োজন পড়ে না, সেটা স্কেলার রাশি। আর যার মানেরও প্রয়োজন আছে এবং দিকেরও প্রয়োজন আছে, ফর এক্সাম্পল দেখা হলো তুমি কাউকে তোমার বাড়ির ঠিকানা দিচ্ছ, তাহলে বলছো যে ওই চৌরাস্তার মোড় এসছো, 4 রাস্তার মোড় থেকে তুমি ডান দিকে চলে এসো। ডান দিক মানে দেখালো কথার কথা ধরে নিলাম যে পূর্ব দিক, তো এই পূর্ব দিকে চলে এসো, পূর্ব দিকে 5 মিনিট আসার পরে দেখবে বাঁ দিকে বা
পূর্ব দিকে আসার পরে বা সাইডে একটা গলি নেমেছে, ওই গলি দিয়ে সোজা চলে আসা, শেষ বাড়িটা আমার। এইভাবে দেখালো তুমি বর্ণনা দিচ্ছ। তার মানে তুমি বা দিক, ডান দিক এরকমভাবে দিকের উল্লেখ করছো, বা উত্তর দিক, পূর্ব দিক, দক্ষিণ দিক এরকমভাবে দিকের উল্লেখ করে দিচ্ছ। অর্থাৎ নির্দিষ্ট একটা দিকের প্রয়োজন পড়ছে কোনো নির্দিষ্ট ঠিকানা দেওয়ার জন্য। অর্থাৎ কিছু কিছু এমনও রাশি আছে যাদেরকে নির্দিষ্ট দিক বলতেই হবে, মান শুধু বললে হবে না, দিকের প্রয়োজন আছে। আর যা কিছু কিছু রাশি আছে যার শুধুমাত্র মান বললে হয়ে যায়, দিকের কোনো প্রয়োজন নেই। এরকম দুটো ধরনের আছে। যার মান ও দিক দুটোরই প্রয়োজন পড়ে সেটা ভেক্টর রাশি, আর যার মান ও মানের প্রয়োজন পড়ে, দিকের প্রয়োজন পড়ে না, সেটা স্কেলার রাশি। স্কেলার রাশি আরও একটা উদাহরণ হয় যে তোমার জ্বর হয়েছে, জ্বর কি বডির উপরের দিকে হয়েছে না নিচের দিকে হয়েছে এরকম কোনো ভাগ হয়? জ্বর হলে তো সব পুরো শরীরের মধ্যেই সেম টেম্পারেচার থাকছে, সেম তাপ থাকছে। তার মানে আমাদের কিছু কিছু ক্ষেত্রে দিকের প্রয়োজন পড়ে না, তো সেইটা আমাদের স্কেলার রাশি। আর যেটার দিকের প্রয়োজন পড়ে সেটা ভেক্টর রাশি। ক্লিয়ার হলো? ক্লিয়ার হলো। এই হলো স্কেলার এবং ভেক্টর সম্পর্কে। এইটুকুই হলো পূর্বের মানে ফার্স্ট অধ্যায়ের একটা টপিক, যেটা বলে দিলাম, যেটা আমাদের এই অধ্যায়ে কাজে লাগবে। ঠিক আছে, এইবার আমরা দ্বিতীয় অধ্যায়ের মধ্যে যা যা আছে তার মধ্যে ঢুকছি। প্রথমে যেটা জানতে হবে সেটা হলো বস্তু কি। প্রথমে যেটা জানবো সেটা হচ্ছে বস্তু কি। আমাদের পরিবেশে তো প্রচুর বস্তু আছে, এটা তো আমরা জানি, কিন্তু বস্তুটা কি? বস্তু হচ্ছে যার প্রাণ নেই, যা কিছুটা জায়গা অধিকার করে আছে এবং যার উপরে ঠেলা দিলে, যার উপরে বল প্রয়োগ করলে একটা বাধার সৃষ্টি হয়, তাই বস্তু আমরা বলতে পারি। ধরে নিচ্ছে একটা টেবিল বা বই, মোটা একটা বই আছে, বইটাকে আমি ঠেলছি, তা ঠেলতে গেলে একটা বাধার সৃষ্টি হচ্ছে, তার মানে বইটা একটা বস্তু, এই পেনটা একটা বস্তু, ঠিক আছে, এবং এর মধ্যে কিন্তু কোনো প্রাণ নেই, তার মানে এগুলোকে বলা হচ্ছে বস্তু। আই থিঙ্ক ক্লিয়ার বস্তু কি জিনিস। বস্তু সম্পর্কে বিশাল কিছু জানা লাগবে না, কারণ বস্তু সম্পর্কে বেশি জেনে লাভ নেই, কারণ বস্তু কাকে বলে দেবে না। এই বস্তুটা বললাম কেন? বস্তুটা বলার পরে এই বস্তুর উপর ডিপেন্ড করে দুটো ভাগ হচ্ছে। বস্তু দু ধরনের থাকে, একটা হচ্ছে স্থির বস্তু আর একটা হচ্ছে গতিশীল বস্তু। বস্তু দু ধরনের মানে দুই ভাবে থাকে। বস্তুকে তো আমরা বললাম যে দুটো ভাগে ভাগ করা হয়, একটা স্থির বস্তু বা অচল বস্তু, আর একটা হচ্ছে গতিশীল বস্তু বা সচল বস্তু। দেখি আমরা একটু শব্দটাকে ভেঙে ভেঙে বোঝার চেষ্টা করি। এখানে বলা হয়েছে অচল বস্তু। কোনো শব্দের আগে যখন অযুক্ত করা হয় তার মানে ওটা না বোঝায়, সম্ভব না বা ওটা পারে না, এরকম বোঝায়। চল কথাটার মানে চলতে, আর মানে চলতে পারে না এরকম বস্তু, ঠিক আছে, বা চলনশীল নয়। আর সচল মানে চলতে পারে, ঠিক আছে। তো এবার স্থির বস্তু কাকে বলে আগে বলি। স্থির বস্তু হচ্ছে, আমি যেটা লিখেছি সেটাই বলবো, যে সময়ের সাথে সাথে কোনো একটা বস্তু বা যে বস্তু সময়ের সাথে সাথে স্থান পরিবর্তন করে না তাকে স্থির বস্তু বলে। তার মানে কি, একটা বস্তু, এই পেনটাকে যদি আমি টেবিলের ওপরে রেখে দিই, আমি 2 মিনিট পরে, 1 মিনিট পরে বা 5 সেকেন্ড পর, যা কিছু টাইম পরে যদি এসে দেখি, তাও দেখবো যে বস্তুটাই টেবিলের ওপরেই পড়ে আছে, আছে। তার মানে আমরা বুঝবো যে ওটা একটা স্থির বস্তু। এবার এটাকে একটু ব্যাখ্যা দিই ভালো করে। দেখো, ওই বস্তুটা এক জায়গায় পড়ে আছে, তার মানে ওর অবস্থান পরিবর্তন হচ্ছে না, ওর অবস্থানের পরিবর্তন হচ্ছে না, তার মানে স্থান বা অবস্থান তার পরিবর্তন হচ্ছে না। অবস্থানের পরিবর্তন না হলেও সময়ের কিন্তু পরিবর্তন হচ্ছে। দেখো, সময় এখন যদি আমি সকাল 8টার সময় যদি এটাকে রেখে দিই, 8:10-এর সময় এসে দেখবো ওখানেই আছে, 8:20-এর সময় এসে দেখবো সে ওখানেই আছে। তার মানে সময়ের সাথে সাথে কিন্তু স্থান পরিবর্তন করছে না। তাহলে বলতে পারি ওই বস্তুটা একটা স্থির বস্তু। ক্লিয়ার হলো? বস্তুর ওই যে অবস্থাটা, অবস্থা আর অবস্থান দুটো আলাদা কথা। এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে অবস্থাকে, আর একটা কথা হয় অবস্থান। এই অবস্থান লাস্টে থান ন থাকলে, অবস্থান বলতে বোঝাচ্ছে লোকেশন, স্থান, পার্টিকুলার জায়গা। আর অবস্থা বলতে বোঝাচ্ছে যে আমার এখন অবস্থা, আমি যে ক্লাস করাচ্ছি ফ্যান অফ করে, নাহলে ফ্যানের জন্য আওয়াজ হবে, ফ্যান চালু করলে, তো এই যে ঘেমে যাচ্ছি, আমার অবস্থা হেভি খারাপ হয়ে যাচ্ছে, তো এইটা হলো অবস্থা। আর অবস্থান, আমি যে বোর্ডের সামনে দাঁড়িয়ে আছি আমার বাড়ির মধ্যে, এটা হলো আমার অবস্থান অর্থাৎ জায়গা। ক্লিয়ার হলো? তো এই যে বস্তুটার ওই যে অবস্থা, ওই অবস্থাকে স্থিতি বলে বা রেস্ট বলে। আমরা বিজ্ঞানের ভাষাই কিন্তু ইউজ করি যে ভাল লাগছে না, আমি একটু রেস্ট নেব, আজকে আমার ভাল লাগছে না, এরকম বলি কি না? তো এই রেস্ট কথাটা মানে কিন্তু স্থিতি বোঝায়, স্থিতি, ঠিক আছে। রেস্ট, REST, রেস্ট। তার মানে বস্তুর যে ওই যে পড়ে থাকা, কোনো কাজবাজ না করে স্থির হয়ে পড়ে থাকছে, স্থানও পরিবর্তন করছে না, তার অবস্থানে পরিবর্তন হচ্ছে না, কিন্তু সময় তো পেরিয়ে যাচ্ছে,
ওই বস্তুটাকে আমরা বলতে পারি স্থির বস্তু, এবং বস্তুর এই অবস্থাকে বলবো যে স্থিতি বা রেস্ট। ক্লিয়ার হলো? বিপরীত পাশে যেটা আছে গতিশীল বস্তু বা সচল বস্তু। গতিশীল বস্তু কাকে বলে? যে সমস্ত বস্তু সময়ের সাথে সাথে স্থান পরিবর্তন করে তাকে গতিশীল বস্তু বলে। তার মানে এই পেন না, ধরো একটা বাইক, সকাল 8টার সময় আমি বাড়ি থেকে বেরোচ্ছি বাইক চালিয়ে, আমি মোটেও বাইক চালাতে পারি না, কিন্তু ধরে নাও আমি বাইক চালিয়ে বেরোচ্ছি, তো 10 মিনিট পরে আমি গতিশীল থাকবো, মানে আমি চলতে থাকছি, বাইক কিন্তু দাঁড় করছে না, আমি চলতে থাকছি। তার মানে বাইক চালাতে চালাতে আমার অবস্থান পরিবর্তন হচ্ছে, অর্থাৎ স্থানের পরিবর্তন হচ্ছে। আমি প্রথমে বাড়িতে ছিলাম, বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় গেলাম, তারপর ধীরে 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 এগিয়ে চলছি। তার মানে আমার স্থানের পরিবর্তন হচ্ছে, এবং তার সাথে সাথে আমার সময়েরও কিন্তু পরিবর্তন হচ্ছে, অর্থাৎ সময় এগিয়ে চলছে, সময়ও এগিয়ে চলছে, অর্থাৎ সময়ের সাথে সাথে স্থানের পরিবর্তন ঘটছে। তাহলে আমরা বলতে পারি ওই বাইকটা একটা গতিশীল বস্তু, বাইকটা একটা গতিশীল বস্তু। বাইকের যে ওই অবস্থা বলতে ওই যে চলতে থাকা যে অবস্থা, ওই অবস্থাটাকে বলা হচ্ছে গতি বা মোশন। দেখো চ্যাপ্টারের নামেই ছিল বল ও গতি, এখানে গতি জিনিসটা কিন্তু আমরা পেয়ে গেলাম। অর্থাৎ কোনো একটা বস্তু যে সময়ের সাথে সাথে স্থান পরিবর্তন করে, এই যে চলতে থাকার যে অবস্থা, এই অবস্থাটাকে বলা হচ্ছে মোশন। অবস্থান নয়, অবস্থা। অবস্থান মানে তো স্থান বা লোকেশন বলে দিলাম, ঠিক আছে? এটা যেন কনফিউজড না হোক। দেখা গেলো অবস্থা বলতে কি অবস্থান বলে দিলে, তার মানে কেটে গেল, ওখানটা কিন্তু মানেটা চেঞ্জ হয়ে গেল। তো এই হলো বস্তুর যে দুটো অবস্থা, মানে স্থিতি বা স্থির বস্তু আর গতিশীল বস্তুর বিষয়টা। এইবার এই গতিকে বা মোশনকে আমরা পাঁচটা ভাগে ভাগ করতে পারি, গতি বা মোশনকে আমরা 5টা ভাগে ভাগ করতে পারি। কি কি? নাম্বার 1 চলন গতি, নাম্বার 2 ঘূর্ণন গতি বা আবর্তন গতি, নাম্বার 3 বৃত্তীয় গতি, নাম্বার 4 দোলন গতি, নাম্বার 5 মিশ্র গতি। ঠিক আছে? এবং এই প্রথমে যে চলন গতি আছে এটাকে আবার দুটো ভাগে ভাগ করাই, আমি এ আর বি বলে লিখছি। একটা হচ্ছে রৈখিক চলন গতি, আর একটা হচ্ছে বক্র চলন গতি। এক একটা টপিক যখন বোঝাবো শব্দের যতটা সহজভাবে বোঝানো যায় বোঝাচ্ছি। তো প্রথমে আমাদের এর মধ্যে থেকে যেটা জানবো সেটা হচ্ছে চলন গতি। চলন গতি এর কথাটার মধ্যেই বোঝাচ্ছে যে চলতে থাকবে। চলন মানে কি? চলন মানে কি? যে চলতে থাকবে, যে চলনশীল, যে চলতে থাকছে এরকম অবস্থা, তাকেই তো চলন বলছে। তার মানে চলতে থাকা যে গতি সেইটা হচ্ছে চলন গতি। কিন্তু এটাকে এইভাবে তো বলা যাবে না, কিভাবে বলবো সেটা লিখছি প্রথমে, তারপরে বলবো। চলন গতি কাকে বলে? বলছে কোনো বস্তু যদি এমনভাবে চলতে থাকে যাতে করে বস্তুর সকল কণা সমান সময়ে একই দিকে সমান দূরত্ব অতিক্রম করে, তাকে চলন গতি বলে। মানে কি? মানে একটু ভেঙে ভেঙে বোঝাই। দেখালো এখান থেকে এত দূর আমি যাব, তাহলে এখান থেকে এই এ বিন্দু থেকে আমরা বি বিন্দু পর্যন্ত যাব। কোথা থেকে কোথায় যাব? এ থেকে বিতে। তো এ থেকে বিতে যাওয়ার জন্য দেখালো 5 কিলোমিটার, টোটাল দেখালো 5 কিলোমিটার পথ আছে। তো দেখালো 1 কিলোমিটার 1 কিলোমিটার 1 কিলোমিটার 1 কিলোমিটার করে 1 2 3 4 5, হ্যাঁ 1 কিলোমিটার করে 5 কিলোমিটার যদি আমরা সেম, মানে প্রথম 1 কিলোমিটার যদি সেম টাইমে পৌঁছাই, তারপরে 1 কিলোমিটার যদি সেম টাইমে অতিক্রম করি, তারপরে আবার 1 কিলোমিটার যদি সেম টাইমে অতিক্রম করি, তারপরে 1 কিলোমিটার আবার সেম টাইমে অতিক্রম করলাম, তাহলে প্রথম 1 কিলোমিটার 5 মিনিটে অতিক্রম করলাম, দ্বিতীয়টাও 5 মিনিটে, তারপরটাও 5 মিনিটে, তারপরটাও 5 মিনিটে, তারপরটাও 5 মিনিটে। এইভাবে যদি 5 মিনিট 5 মিনিট 5 মিনিট করে যদি আমরা এগোই, তাহলে তাকে চলন গতি বলে। এইরকমই বলা হয়েছে। বলছে কোনো বস্তু যদি এমনভাবে চলতে থাকে যাতে করে বস্তুর সকল কণা, অর্থাৎ গোটা বস্তুটাই সমান সময় বলতে 5 মিনিট 5 মিনিট 5 মিনিট এরকম একই দিকে, অর্থাৎ দিক একই আছে, দিক কিন্তু একটাই আছে, দিক এইভাবে গিয়ে আবার বেঁকে যায়নি বা উপর দিকে চলে যায়নি বা অন্য কোনো দিকে যায়নি, একটা নির্দিষ্ট সরল রেখা বরাবর যায়, অর্থাৎ সোজা যাচ্ছে, সমান দূরত্ব অতিক্রম করে, একই দিকে সমান দূরত্ব অতিক্রম করছে, প্রথমে 1 কিলোমিটার, তারপরে 1 কিলোমিটার, তারপরে 1 কিলোমিটার অতিক্রম করে, তাহলে তাকে চলন গতি বলে। আই থিঙ্ক ক্লিয়ার। এরপরে এটা যেটা জানবো, সেই চলন গতিকে আমরা দুটো ভাগে ভাগ করি। একটা বিন্দু থেকে আর একটা বিন্দু পর্যন্ত যাওয়ার জন্য সেটা অনেক পথ সোজা হয়, তার মানে সেটা সরল রেখা বরাবর যাচ্ছে, একদম সোজা যাচ্ছে। আবার কিছু পথ হয় যেটা বেঁকা, মানে এইভাবে গিয়ে আবার একটু বেঁকে গিয়ে আবার এইভাবে, মানে অর্থাৎ বেঁকছে। তো যাই হোক, যদি বেঁকে তখন তাকে আমরা বক্র চলন গতি বলবো, আর যদি না বেঁকে সোজাসুজি যায় তখন আমরা রৈখিক চলন গতি বলবো।
তো বলছে কোনো একটা যদি কোনো গতিশীল বস্তু সরল রেখা বরাবর চলে তবে তার গতিকে রৈখিক চলন গতি বলা হয়। তার মানে এ বিন্দু থেকে আমরা যদি বি বিন্দুতে যাই একদম সোজা সরল রেখা বরাবর, তাহলে এই যে গতিটা হবে সেটা হচ্ছে রৈখিক চলন গতি। এর উদাহরণ কি? ঋজু পথে গতিশীল গাড়ি। ঋজু বলতে ঋজু কথাটার মানে হচ্ছে সোজা, সোজা পথে গতিশীল গাড়ি, এটা উদাহরণ। ক্যারাম বোর্ডের স্ট্রাইকার বা গুটির গতি, অর্থাৎ স্ট্রাইকারে যদি আমরা আঙুল দিয়ে যদি স্ট্রাইকারে মারি, হিট করি, তাহলে কিন্তু সেটা সোজাই যায়, এরমভাবে বেঁকতে যায় না, এইভাবে বেঁকতে কিন্তু স্ট্রাইকার ছোটে না, সোজা গিয়ে আবার দেখো ব্যাক করে ফিরে আসছে বা যাই হচ্ছে, কিন্তু সেটা কিন্তু সোজা যায়, স্ট্রেট যায়। তো এই সোজা যে যাচ্ছে বা কোনো গুটিও কিন্তু সেটা সোজাসুজি সরতেই যায়। হয়তো আমরা অ্যাঙ্গেল মারি, ঠিক আছে, কিন্তু অ্যাঙ্গেলে কিন্তু সেটা সোজাই বেঁকে চলে যাচ্ছে। তার মানে কিন্তু গুটি কিন্তু এইভাবে টেরাবাঁকাভাবে চলে না, একটা নির্দিষ্ট সোজাসুজিই চলে। তো সেটা হলো ক্যারাম বোর্ডের স্ট্রাইকার বা গুটির গতি হচ্ছে একটা রৈখিক চলন গতির মধ্যে পড়ছে। আর বক্র চলন গতি বলছে কোনো বস্তু বক্রপথ অর্থাৎ বাঁকা পথ বরাবর নির্দিষ্ট অভিমুখে অর্থাৎ দিকে, কি বললাম, কোনো বস্তু বক্রপথ অর্থাৎ বাঁকা পথ বরাবর নির্দিষ্ট অভিমুখ অর্থাৎ নির্দিষ্ট দিক বজায় রেখে গতিশীল হলে তাকে বক্রচলন বলে। অর্থাৎ দেখালো আমি এই বিন্দুতে দাঁড়িয়ে আছি, মাটির এখানটা দাঁড়িয়ে আছে, একটা ঢিল নিয়ে এইভাবে ছুঁড়ে মারলাম, তাহলে সেই ঢিলটা এখান থেকে যদি দাঁড়িয়ে ছুঁড়ে মারা হয়, তাহলে ঢিলটা এইভাবে উপর দিকে যাবে, গিয়ে তারপরে নিচের দিকে নামবে। এই যে গতিটা, এই গতিটাকে বক্রচলন গতি বলা হয়, এই গতিটাকে বক্রচলন গতি বলে। বায়ুতে নিক্ষেপিত পাথরের গতি, এই যে বায়ুতে নিক্ষেপিত পাথরের গতি, সেটা একটা বক্রচলন গতির মধ্যে পড়ছে। বায়ুতে ছোড়া বর্ষা, মানে আমরা তীর যেটা বলি, তীর যেটা মারছি, সেটাও কিন্তু ওইভাবে উপর দিকে গিয়ে তারপরে আবার নিচের দিকে আসছে। তো সব কিন্তু ওগুলো কিন্তু বক্রচলনের মধ্যে পড়ছে। আর এটা রৈখিক চলনের মধ্যে, যেটা বললাম ঋজু পথে গতিশীল গাড়ি, এগুলো সব রৈখিক চলনের মধ্যে পড়ছে। তো চলন গতি এটুকুই, চলন গতি সম্পর্কে আর কিছু জানা লাগবে না, এনাফ। এবার যেটা আছে সেটা হচ্ছে ঘূর্ণন গতি বা আবর্তন গতি এবং বৃত্তীয় গতি। দুটো কিন্তু মনে হবে সেম জিনিস, কিন্তু সেম না, একটু ডিফারেন্স আছে। দুটোই ঘুরবে কিন্তু ঘোরার মধ্যে ডিফারেন্স আছে। ধরো একটা বস্তু, এই বস্তুটা একটা, এই বই, এটা একটা, এই বইটা একটা বস্তু, তো এই বইটা দেখারও ঘুরছে, মানে এটা বই না কল্পনা করে একটা কোনো একটা এমন জিনিস ধরে নাও যেটা ঘোরে, ঠিক আছে, ঘোরালে কাজ হয় বা ঘোরানো হয়। তো এই ধরো বস্তুটা যদি ঘোরে, তা বস্তুটা ঘুরলে এই বইটার কেন্দ্র অর্থাৎ এই মাঝখানটাকে আর কি কেন্দ্র করে এই বইটা ঘুরবে, মাঝখানটাকে কেন্দ্র করে বইটা ঘুরবে, তাই তো হবে। তার মানে এই মাঝখানে একটা অক্ষ মতন তৈরি করে নিচ্ছে, বই যখন ঘুরছে তখন এই মাঝখানে একটা অক্ষ মতন তৈরি করে বইটা ঘুরতে শুরু করছে বা বইটা ঘুরছে। এই যে ঘুরছে না, এই যে পুরো একটা নির্দিষ্ট একটা বস্তু আছে, যেটা গোটা একটা বস্তু, এই বস্তুটার মধ্যে মাঝখানটা একটা কেন্দ্র বা অক্ষ বলে মনে করে নিয়ে যে ঘোরা হচ্ছে, এই ঘোরাটাকে বলা হচ্ছে ঘূর্ণন গতি। কিন্তু দেখালো এই যে মাঝখানে একটা জিনিস আছে, এই একটা জিনিস আছে, আর এইটা একটা আলাদা বস্তু, এই বইটা একটা আলাদা বস্তু, পেনটা একটা আলাদা বস্তু। এই পেনকে কেন্দ্র করে বইটা যদি এই পেনের চারিদিকে ঘুরতে থাকে, তাহলে এই যে গতিটা হলো না, এই গতিটাকে বলা হচ্ছে বৃত্তীয় গতি। দেখে এইটাই লেখা হয়েছে এখানটায়, লেখাটা দেখলে হয়তো বোঝা যাবে। আমি যে বললাম বিষয়টা, এই বিষয়টা যদি মাথায় থাকে আর যে লেখাটা আছে এটা যদি মাথায় থাকে, তাহলে হয়ে গেল কেল্লা ফতে। কি বলেছে ঘূর্ণন গতিতে? বলেছে কোনো বস্তু যদি কোনো বিন্দুর চারিদিকে, কোনো একটা বস্তু আছে যেটা তার বিন্দুর চারিদিকে বৃত্তপথে না ঘুরে, এই একটা বৃত্তপথে দেখালে এই সবুজ কালারের পেনটা, এটা একটা মাঝখানে আছে, আর এইটাকে কেন্দ্র করে এই কালো কালারের পেনটা ঘুরছে, এই যে বৃত্তপথে ঘুরছে, এই ঘোরাটা হবে না। তাই বলেছে যে বৃত্তপথে না ঘুরে বস্তুর মধ্যেই অবস্থিত গোটাটা একটা বস্তু, এই গোটা বস্তুর মধ্যে মাঝখানে অবস্থিত একটি অক্ষের সাপেক্ষে, এই জায়গাটা একটা অক্ষ কল্পনা হয়ে যাচ্ছে, যেখান থেকে ঘোরা হয় সেখানটা একটা কল্পনা তৈরি হয়ে যায়, মানে কল্পনা করে নেওয়া হয়। তো অবস্থিত একটি অক্ষের সাপেক্ষে ঘোরে, তাকেই ঘূর্ণন গতি বলে। বস্তুর মধ্যে অবস্থিত একটি অক্ষের সাপেক্ষে ঘোরে, তাকেই ঘূর্ণন গতি বলা আছে। অর্থাৎ এই বস্তুর মধ্যে থাকা অক্ষ কল্পনা করে নেওয়া আছে, এই অক্ষটাকে কল্পনা করে যে ঘুরছে, এই ঘোড়াটাকে বলা হচ্ছে ঘূর্ণন গতি। উদাহরণ কি? কুমোরের চাকার গতি। কুমোরের চাকা বলতে যে মাটির যে পাত্রগুলো তৈরি করা হয়, সেই তৈরি করার জন্য একটা চাকা কোয়ালিটি থেকে, যেটাকে ঘোরাতে হয়, ঘুরিয়ে তারপরে চাকা তৈরি করা হয়, মাটির পাত্র তৈরি করা হয়। যদি না দেখো ইউটিউবে সার্চ করে নাও, পেয়ে যাবে।
আচ্ছা, লাট্টুর গতি, ঘুরন্ত লাট্টুর গতি, লাট্টু তো দেখেছে খেলা করে সবাই, তো এইভাবে আমি কখনো পারি না, আমি কখনো খেলিনি, তা পারবো কি। তো ওটা যে ঘোরে আমি দেখেছি প্রচুরবার, আমার বন্ধুরা খেলতো। তো ওই যে ঘুরছে, ওই ঘোরার জন্য যে ওর মধ্যে যে গতিটা তৈরি হচ্ছে না, ওই গতিটা হচ্ছে ঘূর্ণন গতি। কারণ ওই লাট্টুর যে মধ্যে যে গতিটা থাকছে না, ওই গতিটা কিন্তু লাট্টুর মধ্যের মাঝখানে একটা কেন্দ্র তৈরি করে নিচ্ছে বা অক্ষ তৈরি করে নিচ্ছে লাট্টু যখন ঘুরছে। এবার ওই অক্ষটাকে কেন্দ্র করে লাট্টুটা গোটাটা ঘুরছে, ঠিক আছে, ওটা হলো ঘূর্ণন গতি। কিন্তু এই আলাদা আলাদা হয়ে গেলে, মানে এই একটা বিন্দুকে কেন্দ্র করে আর একটা বস্তু সাইডে ঘুরছে, এইভাবে ঘোরাটা হচ্ছে বৃত্তীয় গতি। তাই বলে যে কোনো কণা যদি কোনো অক্ষ বা বিন্দুর চারিদিকে বৃত্তপথে গতিশীল হয়, তবে ওই কণার গতিকে বৃত্তীয় গতি বলা হয়। এর একটা উদাহরণ আছে একটা প্র্যাকটিক্যাল লাইফে, যে সূর্যকে কেন্দ্র করে যে পৃথিবী চারিদিকে ঘুরছে, এখানটায় বৃত্তীয় গতি এবং ঘূর্ণন গতি দুটো একসাথে হয়। পৃথিবী তার একটা পৃথিবীর মাঝ বরাবর একটা অক্ষ কল্পনা করে নেওয়া হয় লাঠির মতন। তাহলে এই একটা পৃথিবী, এটা একটা পৃথিবী, আমার হাতটা গোলটা, এর মাঝখান দিয়ে একটা এরকমভাবে অক্ষ কল্পনা করে নেওয়া হয়েছে, এইভাবে একটা অক্ষ কল্পনা করে নেওয়া হয়েছে। এই অক্ষকে কেন্দ্র করে, এই অক্ষটাকে কেন্দ্র করে পৃথিবী এইভাবে ঘুরছে, এই অক্ষটাকে কেন্দ্র করে পৃথিবী ঘুরছে, ঠিক আছে, পৃথিবী ঘুরছে। তো ওই ঘোড়াটাকে বলা হচ্ছে ঘূর্ণন গতি, অক্ষকে কেন্দ্র করে যে ঘুরছে ওই ঘোড়াটাকে বলা হচ্ছে ঘূর্ণন গতি। এই যে দেখানো হয়েছে পৃথিবী তার অক্ষ, এই অক্ষকে কেন্দ্র করে ঘুরছে, এইটা হচ্ছে ঘূর্ণন গতি। আর সূর্য মাঝখানে আছে, আর এইটা কক্ষপথ পৃথিবী যে এইভাবে ধীরে 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 এগোচ্ছে, এইভাবে যে কক্ষপথ ধরে এগোচ্ছে, তাকে বলা হচ্ছে বৃত্তীয় গতি। এটা হলো বৃত্তীয় গতি, এইভাবে ঘোরাটা বৃত্তীয় গতি। আর এই যে পৃথিবীর নিজের অক্ষের চারিদিকে এইভাবে মানে ঘুরছে, সেটা হচ্ছে ঘূর্ণন গতি। ক্লিয়ার হলো? এই বৃত্তীয় গতি আর ঘূর্ণন গতির ডিফারেন্সটা অনেকেরই নাকি ধারণা ক্লিয়ার হয় না। এই যেটা কনসেপ্টটা দেওয়া হলো, আমার মনে হয় যে খুব ইজিলি বোঝা গেছে, খুব ভালোভাবেই বোঝা গেছে। তো এবার 4 নম্বর আর 5 নম্বর গতি সম্পর্কে জানলে গতির যে পোর্শনটা, গতির যা যা আছে যে 5টা ভাগ, সেই 5টা ভাগ শেষ হবে। তারপর অন্য টপিক নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমত যেটা আমি লিখেছি যে দোলন গতি বা সরল দোল গতি, আর এপাশে লিখেছি মিশ্র গতি। তো প্রথমত দোলন গতি সম্পর্কে আমরা বলবো, তারপরে মিশ্র গতি সম্পর্কে বলবো। দোলন গতি বা দোল গতি, সরল দোল গতি কাকে বলে? ইংরেজিতে সিম্পল হারমোনিক মোশন বলা হয়। তো কাকে বলে? প্রথমে এর মধ্যে একটা শব্দ পাবো সংজ্ঞার মধ্যে, যে পর্যাবৃত্ত গতি। এই পর্যাবৃত্ত কথাটার মানে বুঝতে হবে। পর্যাবৃত্ত মানে পর্যাবৃত্ত, অর্থাৎ পর্যায়ক্রমে বৃত্তাকারে যেটা বারবার ঘটে, সেটাকে বলা হচ্ছে, বা সেই গতিটাকে বলা হচ্ছে পর্যায়বৃত্ত গতি। তাই বলা হচ্ছে যে গতি নির্দিষ্ট সময় পর পর পুনরায় মানে আবার বা বারবার বৃত্ত হয়, পুনরাবৃত্ত হয়, অর্থাৎ বারবার ঘুরে ঘুরে ফিরে আসে, তাকে পর্যাবৃত্ত গতি বলে। যে গতি নির্দিষ্ট সময় অন্তর অন্তর, 5 মিনিট অন্তর অন্তর, দেখালো কথার কথা বলা হলো যে কি বলতে পারি, দেখালো আমি এমন একটা জিনিস সেট করেছি, আর ধরে নাও এটা একটা হতে পারে যে ধরো সকালে তুমি একটা অ্যালার্ম সেট করে রাখো সকাল 6টার সময় তুমি অ্যালার্ম সেট করে রাখো। তো প্রতিদিন তুমি সকাল 6টার সময় ঘুম থেকে ওঠো, তা আজকে সকাল 6টার সময় যে টাইমে অ্যালার্মটা বেজেছে, আবার পরের দিন সেই একই টাইমে আবার বাজবে, আবার পরের দিন একই টাইমে বাজবে, আবার পরের দিন একই টাইমে বাজবে, অর্থাৎ পুনরাবৃত্ত ঘটছে, বারবার একই সিস্টেমে সেই 6টার সময় গিয়ে বাজছে। এই ঘটনাকে বলা হচ্ছে পুনরাবৃত্ত ঘটা বা পুনরাবৃত্ত হওয়া, ঠিক আছে, বা পর্যাবৃত্ত গতি, এটাকে বলা হচ্ছে পর্যাবৃত্ত গতি। এখানে বলা হচ্ছে পর্যাবৃত্ত গতি। তো পর্যাবৃত্ত গতি সম্পন্ন কোনো কণা যদি সরলরেখায় একই পথে বা একই পথ বরাবর একদিক থেকে ওদিকে যাতায়াত করে, তবে তার গতিকে সরল দোল গতি বলে। আরেকবার বলছি, পর্যাবৃত্ত গতিসম্পন্ন কোনো কণা যদি অর্থাৎ বারবার ঘটছে একই ঘটনা, সেই বারবার ঘুরে ঘুরে আসে, সেই গতিসম্পন্ন যদি কোনো কণা যদি সরলরেখায় একই পথে বারবার একদিক থেকে ওদিকে যাতায়াত করে, অর্থাৎ যাওয়া আসা করে, তবে তার গতিকে সরল দোল গতি বলে। মানে কি? মানে দেখালো এরকম এটা একটা দেওয়াল, মানে উপরে ছাদ বলতে পারি, বা একটা ধরে নাও কাঠফাট যায় আছে। তো এখান থেকে আমরা দড়ি দিয়ে একটা বলকে ঝুলিয়ে দিয়েছি। এই বলটাকে টেনে এত দূর পর্যন্ত আনলাম, বলটাকে টেনে এই জায়গায় আনলাম, তার মানে বলের তখন অবস্থান এই জায়গাটায়।
তো বলটাকে এখানটায় এনে এইভাবে এনে, বলটা তো এই জায়গায় ছিল ঝুলন্ত অবস্থায়, এইভাবে টেনে নিয়ে আসলাম এখানে, আনার পরে ছেড়ে দিলাম, আনার পরে বলটাকে ছেড়ে দিলাম, তাহলে বলটা এই জায়গায় যাবে, এই বলের যে পূর্ব অবস্থান সেখানটায় যাবে, যাওয়ার পর আবার এই সামনের দিকে এগিয়ে চলে যাবে, এই দিকে যতটা এসেছিল প্রায় অতটাই ওই দিকে চলে যাবে, মানে এরকম জায়গা পর্যন্ত বলটা চলে যাবে, চলে গিয়ে আবার এই মাঝখানে আসবে, এসে আবার এই মাথায় আসবে, আবার এই দিকে যাবে, এখানটায় আসবে, আবার এই মাথায় যাবে, যত সময় তার গতি ধীরে ধীরে না কমছে তত সময় পর্যন্ত এইভাবে ঘুরতে থাকবে। হ্যাঁ, ধীরে 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 এর গতি কমতে থাকে, মানে প্রথমে বলটা এখান থেকে যতদূর আমি এনে ছেড়ে দিয়েছিলাম, দ্বিতীয়বার মানে এই বলটা যখন ছেড়ে দেওয়া হলো, বলটা তো এইভাবে ধীরে ধীরে এখানটায় গেল, যাওয়ার পর আবার যখন এইখানটায় আসবে, এই মাথার এত দূর পর্যন্ত আর বলটা আসবে না, দেখালো এত দূর পর্যন্ত এলো, মানে এই পর্যন্ত এসে আবার এখান থেকে ব্যাক করে চলে যাবে। দ্বিতীয়বার এখানে যখন আবার আসবে, বলটা তো প্রথমবার এত দূর এসেছিল, দ্বিতীয়বার দেখালো এত দূর আসলো, মানে এত দূর পর্যন্ত থাকবে, তারপরে আর একটু কমবে, অর্থাৎ তার গতিটা কমছে, ধীরে ধীরে কমতে থাকছে। কিন্তু দেখো একটা ঘটনা কিন্তু এখানটায় ঘটছে, যে পর্যাবৃত্ত গতি, অর্থাৎ বারবার একই পথে চলছে, একই পথে চলছে, এদিক থেকে ওদিকে যাতায়াত করছে, এদিক থেকে ওদিকে যাতায়াত করছে, এই গতিটাকেই সরল রৈখিক বা সরল দোলগতি বলে, সরল রৈখিক না সরল দোলগতি বলা আছে। এই গতিটাকে কি বলা আছে? সরল দোলগতি, সরল দোলগতি। এর উদাহরণ দেওয়া আছে দোলন ঘড়ির দোলন পিণ্ডের গতি, দোলন ঘড়ির দোলন পিণ্ডের গতি, স্প্রিং থেকে ঝুলিয়ে দেওয়া তারের কম্পনজনিত গতি, তারের কম্পনজনিত গতি, মানে একটা স্প্রিং আছে, স্প্রিং কেমন হয়, এরকম এরকম প্যাঁচানো থাকে, প্যাঁচানো থাকে, তো স্প্রিংটাকে ধরো এইটা একটা স্প্রিং, ঠিক আছে, আমার কাছে স্প্রিং নেই, ধরো এটা একটা স্প্রিং, তো স্প্রিংটাকে যদি এইভাবে চেপে দেওয়া হয়, তাহলে যখন স্প্রিংটা আবার খুলবে, তখন এইভাবে যখন খুলবে তখন টুইং টুইং করে লাফাতে থাকবে, এই যে কম্পনশীল যে অবস্থা, টুইং টুইং করে যে লাফাতে থাকা, এই লাফাতে থাকা অবস্থায় বারবার একই জায়গায় আসছে আবার ফিরছে, আসছে ফিরছে, আসছে ফিরছে, এই ঘটনাটাই হচ্ছে, এবং এই ঘটনাটাকেই এইটাই হচ্ছে তোমার সরল দোলগতির ঘটনা একটা, তো এখানটা উদাহরণ হিসেবে সেইটাই বলা হয়েছে। ঠিক আছে, সরল দোলগতি সম্পর্কে আশা করা যায় মোটামুটি যেটা বলা হয়েছে ক্লিয়ার হয়ে গেছে। এরপর যেটা আছে মিশ্র গতি, সেটা বলতে হবে। মিশ্র মানে কি? মিশ্র মানে কি? মিশ্র মানে মেশানো, যার মধ্যে কিছু মেশানো আছে, তো মিশ্র গতি। মিশ্র গতি তাহলে কি বললাম? মিশ্র গতি মানে যার মধ্যে মিশে থাকবে, মিশ্র মানেই তো মেশা না, মিশ্র গতি যে গতি দুটো তিনটে গতি দেখালো মিশে আছে। তা দেখো এখানে বলা হয়েছে যে গতির মধ্যে চলন ও ঘূর্ণন, অর্থাৎ চলন গতি ও ঘূর্ণন গতি একসাথে উপস্থিত, তাকে মিশ্র গতি বলে। চলন গতি মানে একটা এই বিন্দু থেকে দেখানো এই বিন্দু পর্যন্ত সোজাসুজি যে পথে চলে যাচ্ছে, এইটাই এই যে গতিশীল থাকছে, এই গতিটাকে বলা হচ্ছে চলন গতি, এই গতিটাকে চলন গতি বলছে। আর ঘূর্ণন গতি মানে তাহলে এটা একটা বস্তু আছে, এই বস্তুটা নিজের একটা অক্ষ তৈরি করে নিয়ে এইভাবে ঘুরছে, এইটা হচ্ছে ঘূর্ণন গতি। তার মানে যে গতির মধ্যে ঘূর্ণন গতি এবং চলন গতি একসাথে ঘটে, এটা ঘটতে পারে কিসের ক্ষেত্রে? ঘুরতে থাকা চাকার গতি, অর্থাৎ এইভাবে দেখো একটা চাকা আছে, সাইকেল যাচ্ছে, তো সাইকেলের দুটো চাকা, সেই চাকা কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে, অর্থাৎ সাইকেলটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং এই চাকাটা ঘুরছে, এই যে ঘুরছে মানে কিন্তু সেখানে ঘূর্ণন গতির সৃষ্টি হচ্ছে, আর সামনে এগিয়ে যাচ্ছে মানে সেখানে চলন গতির সৃষ্টি হচ্ছে, অর্থাৎ এইটা হলো একটা মিশ্র গতির উদাহরণ। তো ঘুরতে থাকা চাকার গতি একটা মিশ্র গতি। স্ক্রু ড্রাইভার বা ড্রিল মেশিন দণ্ডের গতি, স্ক্রু ড্রাইভার এইভাবে যে স্ক্রু টাইট দেওয়া হয়, এটা দেখো স্ক্রু ড্রাইভার এইভাবে টাইট দিচ্ছি, তো তার ফলে এই যে স্ক্রু ড্রাইভারের যে এইটা এই যে দণ্ডটা, এটা যে ঘোরানো হচ্ছে, এই গতিটা হচ্ছে আমাদের মিশ্র গতির মধ্যে পড়ছে। এখানটায় কি হচ্ছে? এই যে ঘোরানোর ফলে এই ঘূর্ণন গতির সৃষ্টি হচ্ছে এবং সামনের দিকে স্ক্রুটা ভেতর দিকে ঢুকছে বা এবং ড্রাইভারটাও ভেতর দিকে ঢুকছে, তার মানে এখানটায় সামনের দিকে এগিয়ে যাচ্ছে, তার মানে চলন গতির সৃষ্টিও হচ্ছে। তার মানে এটা একটা মিশ্র গতির উদাহরণ হলো। মিশ্র গতি দোলগতি সম্পর্কে আশা করা যায় বোঝা গেছে। এরপরে যে টপিকটা বোঝানো হবে ভালো করে বুঝতে হবে, যেটা আজকেও আছে, মানে এখন পড়তে হবে, এই ক্লাসে পড়তে হবে, পরের ক্লাসে সেই সমস্ত জিনিসপত্র টুকিটাকি থাকবে। 11-এ গিয়ে যদি আমরা সায়েন্স নিই তাহলেও থাকবে। তার মানে আমাদের ইন্টারেস্ট এখান থেকে একটু মনোযোগ বাড়াতে হবে। ওকে, এবার যেটা জানবো সেটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব ও সরণ। অতিক্রান্ত দূরত্ব ও সরণ সম্পর্কে আমরা জানবো। অতিক্রান্ত দূরত্বের ইংরাজি হচ্ছে ডিস্টেন্স, আমরা প্রচুর পরিমাণে এই কথাটাকে ইউজ করি যে ডিস্টেন্স, আর সরণ হচ্ছে এর ইংরেজি হচ্ছে ডিসপ্লেসমেন্ট, এটাকে কম ইউজ করা হয়। তো ডিসপ্লেসমেন্ট এবং ডিস্টেন্স সম্পর্কে একটু জানতে হবেই, না হলে পরের টপিক তো বুঝতে পারবো না, এবং এই পুরো চ্যাপ্টারটাই মানে এই দুটো ব্যাপকভাবে কাজে লাগবে খুব, এবং খুব ইন্টারেস্টিং
খুব ইজি, খুব ইজি, খুব ইজি পিজি বলতে পারি, ঠিক আছে। তো অতিক্রান্ত দূরত্ব কি সহজে বলি, দেখো এই একটা বিন্দু আছে, এই বিন্দুটার নাম এ, আর এই একটা বিন্দু আছে, এই বিন্দুটার নাম বি। এ বিন্দু থেকে বি বিন্দুতে আমি যাব, এ বিন্দু থেকে বি বিন্দুতে আমি যাব, তোমার যেতে হবে না, আমিই যাচ্ছি, কষ্ট আমি করছি। তো এ বিন্দু থেকে আমি বি বিন্দুতে যাব, এ বিন্দু থেকে বি বিন্দুতে যাওয়ার জন্য দেখা হলো এই একটা পথ আছে, সোজাসুজি পথ রাস্তা, আর একটা পথ আছে এইভাবে আঁকা বাঁকা আঁকা বাঁকা, আর একটা নিচের দিক থেকে এরকম প্রচুর ঘুরপেঁচিয়ে পথ আছে, আর একটা শর্টকাটে এরকমভাবে একটু ব্যাকাচোরা পথ আছে। তা আমি 4খানা পথ এঁকেছি, তুমি 1000খানাও আঁকতে পারো। তো প্রথম 1 নম্বর পথ, এটা 2 নম্বর পথ, এটা 3 নম্বর পথ, এটা 4 নম্বর পথ। তো 1 নম্বর পথ এই যে ঘুরে 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 যাচ্ছে, 2 নম্বর পথটা একটু সোজাসুজি, 3 নম্বর পথটা সোজাসুজি একটু বেঁকা, আর 4 নম্বর পথটা অনেকটাই বেঁকা আছে না, আছে তো। তো অতিক্রান্ত দূরত্ব হচ্ছে তুমি এ বিন্দু থেকে বি বিন্দুতে যাওয়ার জন্য, বা এই এ বিন্দুটাকে বলা হচ্ছে প্রাথমিক অবস্থান, প্রাথমিক অবস্থান, প্রাথমিক মানে প্রথম, প্রথম যে অবস্থান তোমার, এবং অন্তিম অবস্থান, লাস্টে যেখানটায় যাব সেটা হচ্ছে বলা হয় অন্তিম অবস্থান, অন্তিম অবস্থান। তো প্রাথমিক অবস্থান থেকে অন্তিম অবস্থানে যাওয়ার জন্য তুমি মোট যে পথ অতিক্রম করবে, সেই মোট পথ অতিক্রম করার যে 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 দৈর্ঘ্যটা, যে মোট পথটা, সেই মোট পথকে বলা হয় অতিক্রান্ত দূরত্ব। ফর এক্সাম্পল হিসাবে যদি আমি ধরে নিই, 1 নম্বর পথটা ধরে নিলাম 5 কিলোমিটার, 2 নম্বর পথটা ধরে নিলাম 3 কিলোমিটার আছে, 3 নম্বর পথটা ধরে নিলাম 4 কিলোমিটার আছে, আর এই 4 নম্বর পথটা ধরে নিলাম 10 কিলোমিটার আছে, ঠিক আছে। তাহলে আমি যদি, আমার ইচ্ছা হয়েছে, দেখালো কথার কথা ধরে নিচ্ছি, এ বিন্দু থেকে বি বিন্দুতে যাব, অর্থাৎ প্রাথমিক বিন্দু থেকে অন্তিম বিন্দুতে যাব 4 নম্বর পথ দিয়ে, কারণ এই জায়গাটায় দেখালো কথার কথা ধরে নিলাম আমার মামার বাড়ি, আমি মামার বাড়ি হয়ে তারপরে তাই বি বিন্দুতে যাব, ঠিক আছে, মামার বাড়ি হয়ে তারপরে তাই বি বিন্দুতে যাব বা অন্তিম অবস্থানে যাব, তার জন্য আমি 4 নম্বর পথ দিয়ে যাচ্ছি। এই 4 নম্বর পথে যদি আমার 10 কিলোমিটার পথ যেতে হয়, তাহলে আমার মোট অতিক্রান্ত দূরত্ব বলতে পারি আমি 10 কিলোমিটার, 10 কিলোমিটার। ক্লিয়ার? দেখালো আসার সময় আমি এই 4 নম্বর পথে গিয়ে, আমি দেখালো আসার সময় আমি 2 নম্বর পথ দিয়ে আসছি, তাহলে 4 নম্বর পথ দিয়ে গেলাম 10 কিলোমিটার, আসার সময় আসছি 3 কিলোমিটার, তাহলে 10-এর সাথে 3 কিলোমিটার যোগ করে বলতে পারছি আমি 13 কিলোমিটার পথ আমি আসছি, তার মানে আমার মোট অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 13 কিলোমিটার। দেখালো বাড়ি এসে আমি থেমে নেই, আমি প্রচুর পরিশ্রমী, বাড়ি এসে আমি থেমে নেই, আমি দেখালো আবার বি বিন্দুতে যাব, দেখালো বি বিন্দুতে যাব কোন পথ দিয়ে, এই 3 নম্বর পথ দিয়ে, 3 নম্বর পথে 4 কিলোমিটার পথ হবে, তাহলে আমি 13 কিলোমিটারের সাথে আরও 4 কিলোমিটার যোগ করব, তাহলে হলো তোমার 17 কিলোমিটার। এবং দেখালো এসে তারপরেও আমি থেমে নেই, আমি দেখালো ওখানে এসে আমি আবারও ওই বি বিন্দুতে যাব 1 নম্বর পথ দিয়ে, তাহলে আরও 5 কিলোমিটার যোগ হবে। মোট কথা আমি যে মোট যতটা পথ অতিক্রম করছি বা যাচ্ছি, সেইটা হলো আমার অতিক্রান্ত দূরত্ব। কারণ অতিক্রান্ত কথাটার মধ্যেই একটা কথার একটা ফিল পাবে, অতিক্রম, অতিক্রম আর অতিক্রান্ত অলমোস্ট সেম সেম শোনাচ্ছে না, অতিক্রান্ত আর অতিক্রম, তার মানে মোট অতিক্রম করছি, মোট পেরিয়ে যাচ্ছি যতটা পথ, সেটাই হলো আমার অতিক্রান্ত দূরত্ব। তার জন্য ডিস্টেন্স কথাটা বলা হয় যে কতটা ডিস্টেন্স রে, তোর বাড়ি থেকে আমার বাড়ি কতটা ডিস্টেন্স হবে, তোর মামার বাড়ি কতটা ডিস্টেন্স, এইরকমভাবে তোর স্কুল, তোর বাড়ি থেকে তোর স্কুল কতটা ডিস্টেন্স হবে, এরকম বিভিন্ন রকমের প্রশ্ন আমরা করে থাকি। তার মানে ডিস্টেন্স সম্পর্কে আশা করা বোঝা গেল যে মোট যে অতিক্রম করার যে পথটা সেটা হলো ডিস্টেন্স। ওকে ওকে, ডিস্টেন্স সম্পর্কে আরও কিছু ইনফরমেশান আমাদের জানতে হবে। ডিস্টেন্সের সংজ্ঞা যেটা, সেটা স্ক্রিনে উঠছে, লিখে নাও, তত সময় আমি বোর্ডটা মুছি। অতিক্রান্ত দূরত্বের সংজ্ঞা যেটা উঠলো সেটা কি উঠলো, সরল বা বক্রপথে, সরল রেখা বরাবর বা বক্রপথ অর্থাৎ বাঁকা পথে প্রাথমিক বিন্দু থেকে অন্তিম বিন্দু পর্যন্ত যাওয়ার জন্য কোনো বস্তুর মোট যে পথ অতিক্রম করতে হয় তাকেই, বা ওই মোট পথ অতিক্রম করার ঘটনাকে অতিক্রান্ত দূরত্ব বলে, মানে মোট পথ অতিক্রম করাকেই অতিক্রান্ত দূরত্ব বলা হয়। ক্লিয়ার? এই অতিক্রান্ত দূরত্ব সম্পর্কে আরও কিছু ইনফরমেশান আমাদের জানতে হবে। অতিক্রান্ত দূরত্ব একটা স্কেলার রাশি। কোন রাশি? স্কেলার
রাশি। স্কেলার রাশি কাকে বলে আমরা ক্লাসের শুরুতেই বলেছি, যার মান আছে কিন্তু দিক নেই। কোনো জায়গায় যাওয়ার জন্য আমাদের দিক আছে ঠিকই, আমরা দক্ষিণ দিকে যাচ্ছি, পূর্ব দিকে যাচ্ছি, পশ্চিম দিকে যাচ্ছি ঠিকই, কিন্তু মোট ডিস্টেন্স, মোট পথ যাওয়ার জন্য তখন কিন্তু আর নির্দিষ্ট কোনো দিকে যাই না, এক এক সময় এক এক দিকে যাই, তখন কিন্তু আমাদের দিকের ঠিক থাকে না, দিকের ঠিক থাকে না, তার জন্য আমরা দিকটাকে বাদ দিয়ে দিই, দিককে ধরি না। ফর এক্সাম্পল, ধরো তুমি এখান থেকে এই এ বিন্দু থেকে এই বি বিন্দুতে যাওয়ার জন্য যে 4 নম্বর পথ দিয়ে যদি যাও, তাহলে এখান থেকে এইভাবে বেঁকে গেলে, তারপরে আবারও বেঁকে গেলে, তারপরে আবার নিচের দিকে এসে আবার উপরের দিকে উঠলে, আবার নিচের দিকে এসে আবার উপর দিকে উঠলে, আবার নিচের দিকে উপরে উঠে আবার একটু নিচের দিকে আসলে, তার মানে আমরা যদি ম্যাপ দেখি, ম্যাপের উত্তর দিক উপরটা, দক্ষিণ দিক নিচেরটা, পূর্ব দিক ডান দিকেরটা, পশ্চিম দিক বাঁ সাইডে। তার মানে আমরা এ বিন্দু থেকে যাওয়ার সময় প্রথমে দক্ষিণ দিকে নামলাম, তারপরে পূর্ব দিকে গেলাম, তারপরে আবার দক্ষিণ দিকে নামলাম, আবার পূর্ব দিকে গেলাম, আবার দক্ষিণে নামলাম, আবার পূর্ব গেলাম, আবার দক্ষিণে নেমে আবার উত্তরে উঠলাম, উঠে আরও উত্তরে উঠছি, উত্তরে ওঠার সময় আবার এখানটা একটু পশ্চিম দিকে গিয়ে আবার উত্তরে গিয়ে আবার নিচের দিকে এসে আবার উপর দিকে গেছি। তার মানে প্রতি ক্ষণে ক্ষণে বারবার আমাদের দিকের পরিবর্তন ঘটছে, তার মানে নির্দিষ্ট কোনো দিক পাচ্ছি না, তাই আমরা দিকটাকে পুরো বাদই দিয়ে দিয়েছি, যে ডিস্টেন্স গোনার সময় আমরা বা ডিস্টেন্স জানার সময় আমাদের দিকের প্রয়োজন নেই। বিজ্ঞানীরা বললেন যে ভাই এতে যা মাথা খারাপ হয়ে যাবে, দিকের প্রয়োজনে বাদ দিয়ে দাও, দিকের কোনো দরকারই নেই জানা, শুধু মান থাকলেই হয়ে যাবে। তার জন্য আমরা বলতে পারি অতিক্রান্ত দূরত্ব একটা স্কেলার রাশি। আই থিঙ্ক ক্লিয়ার। এবার যদি প্রশ্ন যায় যে অতিক্রান্ত দূরত্ব একটা কি রাশি বা কোন রাশি এবং কেন, তাহলে কি বলবে যে অতিক্রান্ত দূরত্ব একটা স্কেলার রাশি, কারণ অতিক্রান্ত দূরত্বের মান আছে কিন্তু দিক নেই, তাই অতিক্রান্ত দূরত্ব একটা স্কেলার রাশি। তোমার যে এই যে বারবার একা বেঁকা হচ্ছে, দিকের পরিবর্তন করছে, এই সমস্ত কিছু বলা লাগবে না, এইটা কেন হয়েছে সেটা কারণটা বলা হলো। কারণটা স্যার ম্যাম জানতে চাইবে না, শুধু জানতে চাইবে যে মান আছে না দিক আছে, এই জিনিসটা জানতে চাইবে। যদি বলি মান আছে কিন্তু দিক নেই, তাহলে তার জন্য সেটা স্কেলার রাশি। ঠিক আছে, হয়ে গেল, মিটে গেল এটা। এরপর যেটা জানবো সেটা হচ্ছে একক। একক জানতে হবে। এসআই একক কি? এসআই একক অতিক্রান্ত দূরত্বের এসআই একক। ধরো অতিক্রান্ত দূরত্ব, আমি এখান থেকে কোনো একটা জায়গায় যাওয়ার জন্য, আমরা তো বলি 5 কিলোমিটার গেছি, এত মিটার পথ গেছি, 100 কিলোমিটার পথ গেছি, বলি না? তা কিলোমিটারটাকে গণনা করার জন্যও আমাদের একটা জিনিসের প্রয়োজন পড়ে, সেটা হচ্ছে লেন্থ। মানে কোনো একটা জিনিসের, ধরো এই পেনটা কত বড়, এইটুকু, তো এটা কত সেন্টিমিটারের হবে, কথার কথা ধরে নিলাম এটা 10 সেন্টিমিটার, তাহলে 10 সেন্টিমিটার যে পেনটা, এটা আমরা একটা লেন্থ পরিমাপ করেছি। ঠিক তেমনই আমাদের পথকেও একটা লেন্থ দিয়ে মাপা হয়, যে ফিতের সাহায্যে মাপা হয়, তা সেই ফিতের মধ্যে সেন্টিমিটার, মিটার এই সমস্তগুলো থাকে কিন্তু, তার মানে সেখানে কিন্তু আমাদের এই দৈর্ঘ্য বা লেন্থকে মাপা হচ্ছে, তা আমরা বলতে পারি যে একক অর্থাৎ অতিক্রান্ত দূরত্বের এসআই একক হলো মিটার। মিটার হচ্ছে একটা বড়, মানে এসআই একক হচ্ছে বড় একক, আর একটা একক হয় কি সিজিএস একক। এই সিজিএস এককটা হচ্ছে এসআই এককের ছোট, তার জন্য এইটা যদি মিটার হয় তার মানে এটা হবে সেন্টিমিটার। এবং শুধু যে বাংলায় লিখবো তার কোনো মানে নেই, আমরা মিটারকে এম দ্বারাও লিখতে পারি স্মলে, সেন্টিমিটারকে সিএম তো লিখি অঙ্ক করার সময়। তো মিটার আর সেন্টিমিটার এই হলো। এরপরে আর একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে মাত্রা। কার মাত্রা? এই অতিক্রান্ত দূরত্বের মাত্রা। ধরো এখানটায় আমাদের কিসের পরিমাপ করা হচ্ছে? লেন্থ পরিমাপ করা হচ্ছে, তো লেন্থ পরিমাপ করা হচ্ছে, এক্ষুনি বোঝানো হলো, তার জন্য মিটার লিখেছি। লেন্থের বাংলা কি? দৈর্ঘ্য। আরেকটু বলি, লেন্থের বাংলা কি? দৈর্ঘ্য। এই দৈর্ঘ্যের একক কি? দৈর্ঘ্যের একক মিটার, তাই আমরা অতিক্রান্ত দূরত্বের এসআই একক মিটার লিখেছি, এবং এর সিজিএস একক হয় সেন্টিমিটার, তাই সেন্টিমিটার লিখেছি, আর তো কিছু ডিফারেন্স নেই। যেহেতু দৈর্ঘ্য মাপা হচ্ছে, এটা তো একটা দৈর্ঘ্যই মাপছি না, এটা একটা দৈর্ঘ্য মাপছি। ঠিক তেমনই মাত্রার ক্ষেত্রে যেহেতু আমরা দৈর্ঘ্য মাপছি, তাই মাত্রা আমরা এল দিয়ে লিখব, কারণ দৈর্ঘ্যের ইংরাজি তো লেন্থকে কি দ্বারা প্রকাশ করে, মানে লেন্থের প্রথম শব্দটা, লেন্থ বানানটা লিখতে গেলে এল দিয়ে লেখা হয়, তাই এল হলো আমাদের এই মাত্রা হবে, এল হলো মাত্রা। আর মাত্রাকে অবভিয়াসলি এই থার্ড ব্র্যাকেট দিয়ে ঘিরে দিতে হবে। আমরা এইভাবে লিখতে পারি। অনেক বইতে আবার এই রকম থাকে, কেমন থাকে বা বলে আমি লিখছি, নিচেই লিখছি, থার্ড ব্র্যাকেট যেরকম আছে থাকলো, আরও দুটো শব্দকে অ্যাড করে দেয়, দুটো অ্যালফাবেটকে, একটা এম এল টি,
এম 0 করে দেবো, এল 1 করে দেবো, টি 0 করে দেবো। এম এর ভ্যালু এম টু দি পাওয়ার 0 মানে তার ভ্যালু 1 হয়, আর টি টু দি পাওয়ার 0 মানে তার ভ্যালু 1 হয়। তার মানে এখানে যদি 1 হয়ে যায়, এখানে যদি 1 হয়ে যায়, এম যদি 1 হয় গুণ দিয়ে এল 1 হয়ে গেল, এল টু দি পাওয়ার 1, আর টি টু দি পাওয়ার মানে টি এর ভ্যালু যদি 1 হয়, তাহলে 1 1 কে 1 মানে 1 এর ভ্যালু হয়ে যাচ্ছে। এল এর পাশে 1 বসাও যা, না বসাও তাই। তার মানে আমরা এলকে শুধু লিখে দিতে পারছি। তার জন্য আমি ডিরেক্টলি এখানটায় এল শুধু লিখেছিলাম। কিন্তু আমরা যদি অনেক বইতে অনেক সময় থাকতে পারে যে এম টু দি পাওয়ার 0, এল টু দি পাওয়ার 1, টি টু দি পাওয়ার 0, একই মানে, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। তো অতিক্রান্ত দূরত্ব সম্পর্কে যেটুকু জানা হলো এটুকুই এনাফ। এরপরে যেটা জানবো সরণ সম্পর্কে। সরণ কি? অতিক্রান্ত দূরত্ব এই পাশে যেভাবে লেখা আছে থাক, যতদূর বোঝা গেছে ঠিক আছে। এরপরে যখন সরণ বোঝানো হবে আরও ক্লিয়ার হবে। সরণটা দেখি, ধরো এখানে আছে এ নামক বিন্দু, সেম এখানে আছে বি নামক বিন্দু। তাহলে এ বিন্দু থেকে বি বিন্দুতে যাওয়ার জন্য আমাদের এই একটা পথ আঁকলাম, এদিকে একটা একা বাঁকা পথ আঁকলাম, আর এদিকে আর একটা পথ আঁকলাম, 3টে পথ এঁকেছি জাস্ট, বেশি আঁকে লাভ নেই। তো এই 1 নম্বর পথ, এটা 2 নম্বর পথ, এটা 3 নম্বর পথ। তো সরণের ক্ষেত্রে কি হয়, প্রাথমিক বিন্দু থেকে অন্তিম বিন্দুতে যাওয়ার জন্য বা অবস্থানে যাওয়ার জন্য এর যে শর্টেস্ট ওয়ে, একদম ছোট যে পথ, সেই ছোট পথকে সরণ বলে। তার মানে এই সোজাসুজি যে পথটা হবে সেটাই সব থেকে ছোট হবে। এই একা বেঁকা যে পথগুলো সেটা কখনোই ছোট হতে পারে না। তার মানে এই যে ছোট যে পথটা, এই ছোট পথটাই আমাদের সরণ, মানে ছোট পথের লেন্থই আমাদের সরণ বলে মেনে নেওয়া হবে। আর এই যে ঘুরে ঘুরে গেছে এগুলো সরণ হবে না, এগুলো সরণ না, ওগুলো অতিক্রান্ত দূরত্ব। তার মানে ওগুলো অতিক্রান্ত দূরত্ব কেটে দিলাম। সরণ শুধু আছে এই 2 নম্বর পথটা, ঠিক আছে, 2 নম্বর পথটা। এই সরণের কি হচ্ছে, প্রাথমিক বিন্দু থেকে অন্তিম বিন্দুতে দেখালো আমি গেলাম গিয়ে আমার কাজ মিটে গেছে। আমি যদি সাথে সাথে আবার বাড়ি চলে আসি, অর্থাৎ প্রাথমিক বিন্দুতেই যদি আবার ওই রাস্তা দিয়েই যদি আবার ফিরে চলে আসি, তাহলে আমি বলতে পারি যে আমার সরণ হয়েছে 0। কেন 0 হলো কারণ বলবো। কারণ হচ্ছে এই সরণ একটা ভেক্টর রাশি। কারণ কি এখানটায় কি বলা হয়েছিল অতিক্রান্ত দূরত্বের ক্ষেত্রে স্কেলার রাশি কেন হয়েছিল? কারণ এর দিক নেই, মান আছে। কিন্তু ভেক্টরের ক্ষেত্রে মান ও দিক দুটোই থাকে। তার মানে এখানে দিক আছে, সরণের দিক আছে, দিক তো থাকবেই, কারণ এটা একটা সব থেকে সোজা একটা পথ। তার মানে আমরা বললে এইভাবে বলে দিতে পারি, উত্তর দিকে সোজা চলে যাও পেয়ে যাবা, দক্ষিণ দিকে সোজা চলে যাও পেয়ে যাবা, পূর্ব দিকে সোজা চলে যাও পেয়ে যাবা। তার মানে একটা সোজা পথের কথা বলছি, তার জন্য সরণের দিক আছে। এখানে যদি আঁকা বাঁকার কথা আসতো তাহলে দিক থাকতো না, যেহেতু সোজা কথা বলা আছে তাই দিক আছে, ঠিক আছে, দিক আছে। এইবার ধরো আমি ঘুরে ফিরে মানে এ বিন্দু থেকে বি বিন্দুতে গেলাম, বি বিন্দু থেকে আবার ঘুরে ফিরে ওই বিন্দুতে আবার চলে আসলাম, তাহলে সরণ তো 0 হবে। কারণ এখানে কি আর কোনো দিক আছে? আমি যদি যেখানে গেলাম সেখান থেকে আবার সেখানেই ফিরে চলে আসলাম, মানে যেখান থেকে যাত্রা শুরু করেছি সেখানে আমার অন্তিম বিন্দু হলো, তাহলে তো আমার আর দিক পেলাম না, দিক তো থাকলো না। দিক যদি না থাকে তাহলে মান মানে শুধু তো মানে দিক যদি না থাকে এবং মানও হয়ে যাচ্ছে 0, তাহলে কি সরণ হলো না, তো সরণ তো থাকছে না। তার মানে এটা তখন স্কেলারে পড়ে যাচ্ছে। এবং মোদ্দা কথা হচ্ছে তখন আর এর মানই হচ্ছে না, মান থাকছে না, মান না থাকলে 0 হয়ে গেল, সরণ 0 হতে পারে। তার মানে একটা কথা এখান থেকে বুঝলাম যে সরণের মান 0 হতে পারে, কিন্তু অতিক্রান্ত দূরত্বের মান 0 হবে না। তবে এটা বাধ্যবাধকতা নয় যে একেবারেই হবে না, হতে পারে। কখন? যদি কোনো বিন্দু জায়গা থেকে নাই নড়ে, মানে কোনো একটা বস্তু জায়গা থেকে যদি না নড়াচড়া করে, তাহলে তার অতিক্রান্ত দূরত্ব 0 হতে পারে। কিন্তু যদি জায়গা থেকে নড়াচড়া করে, ঘুরে ফিরে আসার পরে সরণ 0 হতে পারে, কিন্তু অতিক্রান্ত দূরত্ব কখনোই 0 হবে না। ক্লিয়ার? অতিক্রান্ত দূরত্ব এই সরণের এককটা সেম হবে, সরণের একক আর অতিক্রান্ত দূরত্বের একক সেম। কারণ কি? এটাও আমরা একটা লেন্থকে পরিমাপ করছি। দেখো এখান থেকে 5 কিলোমিটার আছে, 5 কিলোমিটার মানেও তো আমরা একটা দৈর্ঘ্যকেই মাপবো না। এই দৈর্ঘ্য মাপার ফলে দৈর্ঘ্যের কি হয়, দৈর্ঘ্যের এসআই একক কি হয়, দৈর্ঘ্যের এসআই একক হয় আমাদের মিটার। তার মানে আমাদের এটা হবে মিটার, সরণের ক্ষেত্রে আমাদের এসআই একক মিটার হবে। এবং সিজিএস একক কি হবে, সিজিএস একক হবে সেন্টিমিটার। আমি শর্টকাটে লিখলাম, তুমি একটু লিখে নেবে যে এসআই একক হলো সমান সমান মিটার, সিজিএস একক হলো সমান সমান সেন্টিমিটার, বা ব্র্যাকেটে সিএম বলে অবভিয়াসলি লিখে রাখতে পারো। এবং এর সাথে সাথে আমাদের মাত্রা, অতিক্রান্ত দূরত্বের যা মাত্রা, সরণের মাত্রাও তাই হবে।
সরণের মাত্রাও তাই হবে। কি হবে? এল হবে, এল হয়ে গেল, এল হলো। আর তো এখান থেকে বিশাল কিছু জানার নেই, আর তো এখান থেকে বিশাল কিছু মানে আর কিছু নেই, হয়ে গেছে। সরণ আর অতিক্রান্ত দূরত্ব সম্পর্কে জানা হয়ে গেছে। আর একটা তোমাদের অনেক বইতে থাকতে পারে যে আমাদের বাইকের ওডোমিটার বলে যেটা থাকে, অর্থাৎ সামনে উঠছে যে বাইকটা কত কিলোমিটার পর্যন্ত পথ গেছে, টোটাল কত কিলোমিটার পথ যায়। তাহলে টোটাল ওখানে যে বাইকে যেটা শো করে যে টোটাল কত কিলোমিটার বাইকটা রান করেছে, সেটা কিন্তু আমাদের সরণ মোটেও না, অতিক্রান্ত দূরত্ব হয়। সেটা কিন্তু আমাদের অতিক্রান্ত দূরত্ব, অর্থাৎ ডিস্টেন্স শো করায়, ডিস্টেন্স দেখায়। বোঝা গেল? তাহলে অতিক্রান্ত দূরত্ব আর সরণ তো বোঝা গেল। এর পরের যে টপিকটা বলবো সেটা এদের ভাইদের সম্পর্কে বলা হবে। অর্থাৎ অতিক্রান্ত দূরত্বের ভাইয়ের কথা বলবো, আর সরণের ভাইয়ের কথা বলবো। কার ভাই? অতিক্রান্ত দূরত্বের ভাই আর সরণের ভাই। অতিক্রান্ত দূরত্বের ভাই হচ্ছে দ্রুতি, আমি এখানটায় লিখে দিচ্ছি, পরের পাতা মানে পাতা তো আর নেই, এটা মুছে ফেলবো, তাই আমি এখনই বলে দিচ্ছি। অতিক্রান্ত দূরত্বের ভাই হচ্ছে দ্রুতি, আর সরণের ভাই হচ্ছে বেগ। সরণের ভাইকে বেগ। তুমি এই দুটোর মধ্যে মানে অতিক্রান্ত দূরত্ব আর সরণ এরা জোড়া, আর দ্রুতি আর বেগ এরা জোড়াই আছে, ঠিক আছে? কিভাবে মনে রাখবে? অতিক্রান্ত দূরত্বের ভাই হচ্ছে দ্রুতি। অতিক্রান্ত দূরত্ব, এখানে দূরত্ব কথাটা আছে, অতিক্রান্ত দূরত্ব কথাটা এত অতিক্রান্ত না বলেও শুধু যদি দূরত্ব বলে তা মানেও কিন্তু আমাদের ডিস্টেন্সই বোঝায়, ঠিক আছে? তো দূরত্ব আর দ্রুতি এটা একে অপরের ভাই। দ্রু আর দু মানে দয়ে আছে, দয়ে গলায় ভাব। আর এখানে সরণের সাথে বেগ, এটা একটু ব্যতিক্রম হবে, মনে রাখতে পারো। দ্রুতি বাদ দিলে আর পরে থাকছে বেগ, তার মানে ওটা সরণের ভাই হবে, ঠিক আছে? তো আমি এই জায়গাটা মুছে দিচ্ছি, মুছে দিয়ে দ্রুতি আর বেগ সম্পর্কে এবার বলবো। এবার যেটা জানতে হবে সেটা হচ্ছে দ্রুতি আর বেগ সম্পর্কে। দ্রুতি তাহলে কার ভাই? দূরত্ব, অতিক্রান্ত দূরত্বের ভাই। আর বেগ কার ভাই? সরণের ভাই। তাহলে দ্রুতির ইংরাজি হলো, আমরা জানি যে স্পিড। আমরা বলি স্পিডটা বাড়াও, তো দেখালো কারোর সাথে যাচ্ছ, স্পিডটা বাড়াও গাড়ির। তো স্পিড বেশ ভালো স্পিডে চলছে, তার মানে স্পিড মানে কিন্তু বোঝায় যে দ্রুতি। স্পিডের বাংলা দ্রুতি, আর বেগের বাংলা হচ্ছে ভেলোসিটি। ইংরেজি হচ্ছে ভেলোসিটি। কাকে কি বলে সেটা একটু লেখা আছে, একটু বলে তারপরে বোঝাবো। বলছে একক সময় বলতে 1 মিনিট হতে পারে, 1 সেকেন্ড হতে পারে, ঠিক আছে, বা 1 ঘন্টা হতে পারে। মূলত 1 মিনিট বা 1 সেকেন্ডের কথাই বলা হয়। একক সময়ে কোনো বস্তু যে দূরত্ব অতিক্রম করে তাকে দ্রুতি বলে। মূলত 1 ঘন্টাও হতে পারে, 1 মিনিটও হতে পারে, 1 সেকেন্ডও হতে পারে। 1 সেকেন্ডে যতটা পথ যাচ্ছে বা 1 ঘন্টায় যতটা পথ যাচ্ছে, দূরত্ব অতিক্রম করছে, তাকে বস্তুর বেগ বলে, তাকে বস্তুর দ্রুতি বলে। আর বস্তুর বেগ কাকে বলে? বস্তুর বেগ হচ্ছে একক সময়ে কোনো বস্তু নির্দিষ্ট দিকে যতটা সরণ ঘটাচ্ছে তাকে বস্তুর বেগ বলে। তার মানে এখান থেকে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে দ্রুতির কিন্তু নির্দিষ্ট কোনো দিক নেই। দ্রুতি বলতে কোনো নির্দিষ্ট দিক নেই। এখানে বলছে কোনো একক সময়ে, অর্থাৎ ধরে নাও 1 ঘন্টায়, 1 ঘন্টার মধ্যে কোনো বস্তু যে দূরত্ব অতিক্রম করছে, দেখালো কথার কথা 10 কিলোমিটার পথ যাচ্ছে 1 ঘন্টায়, কথার কথা। তো 1 ঘন্টা, আচ্ছা 60 কিলোমিটারই ধরো না, 1 ঘন্টায় যদি 60 কিলোমিটার পথ যায়, তার মানে এখানে কিন্তু সে 60 কিলোমিটার যে সোজাসুজি পথ গেছে তা না, সে আঁকা বাঁকা পথেও কিন্তু 60 কিলোমিটার পথটা টোটাল গেছে। তার মানে এটাকে দ্রুতি বলা হচ্ছে। এবং তার মানে এটা অতিক্রান্ত দূরত্বের কথা বললেই, অতিক্রান্ত দূরত্ব, এই যে দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব বা দূরত্বের কথা বলা মানেই সেখানে কিন্তু নির্দিষ্ট দিকের কথা নেই, নির্দিষ্ট দিকের উল্লেখ নেই, তার মানে সেখানে স্কেলার রাশি। এটুকু তো বোঝা গেছে। তো আর বেগের বলতে সরণ ঘটছে, দেখো এখানটায় সরণ কথাটা উল্লেখ আছে, তার মানে একটা নির্দিষ্ট দিকে যাচ্ছে। এখান থেকে দেখালো কিছুটা যাচ্ছে, যেটা সোজাসুজি পথ অতিক্রম করছে, সেটা হচ্ছে বেগ। ওকে। দ্রুতির সমীকরণ কি? দ্রুতি সমান অতিক্রান্ত দূরত্ব বাই সময় হয়। তো এই সমীকরণ থেকে আমরা সংজ্ঞাটা লিখতে পারি যে একক সময়ে কোনো বস্তু যে তার মোট অতিক্রম করছে যে দূরত্বটা, সেইটাকে দ্রুতি বলে। আর বেগ কাকে বলে? একক সময়ে কোনো বস্তু, একক সময়, নিচে তো সময় আছে, তার মানে একক সময়ে কোনো বস্তু নির্দিষ্ট দিকে যে সরণ ঘটছে বা ঘটাচ্ছে তাকেই বস্তুর বেগ বলা হয়, ঠিক আছে? দ্রুতি কার ভাই? দূরত্বের ভাই, অতিক্রান্ত দূরত্বের। তার মানে অতিক্রান্ত দূরত্ব যেহেতু আর একটা স্কেলার রাশি, তার মানে এটা একটা স্কেলার রাশি, এটুকু তো ক্লিয়ার। স্কেলার রাশি গেল, স্কেলার রাশি। তাহলে বেগ কি? বেগ হচ্ছে সরণের ভাই, তার মানে এটা একটা ভেক্টর রাশি।
ভেক্টর রাশি। ক্লিয়ার হলো? এইবার আমরা একক জানবো, এটা মোস্ট ইম্পর্টেন্ট, খুব ভালো একটা শেখার জায়গা, তুমি শেখো। এসআই একক ধরো জানবো, এসআই একক ধরো জানবো। তাহলে এসআই একক, দ্রুতির এসআই একক যদি জানতে চাই তাহলে আমরা এইভাবে লিখতে পারি। দেখো ভেঙে ভেঙে করছি এখানে, এই পাশে যা করব ও পাশেও তাই হবে, বেগের ক্ষেত্রেও তাই হবে। আমরা আমাদের যে সমীকরণটা আছে, আমি সমীকরণ আর লিখছি না, দ্রুতি সমান সমান অতিক্রান্ত দূরত্ব বাই সমানিত। তাহলে দ্রুতির আমরা মান বের করছি, একক বের করছি, তাহলে আমরা এখানটা অতিক্রান্ত দূরত্বের যা একক হয় সেটা কি হয়? অতিক্রান্ত দূরত্বের একক হয় মিটার, মানে এসআইতে। এসআইতে যেহেতু আমরা বের করছি তার মানে এসআই এককটা লিখবো, এসআইতে একক হয় মিটার, তাই মিটার লিখেছি। বাই দিয়ে, যেহেতু বাই আছে তাই বাই দিয়ে সময়ের একক লিখবো, এসআই একক। সময়ের এসআই একক বা সিজিএস একক যে এককে হোক না কেন, সময়ের সেকেন্ডই হয় সবসময়, ঠিক আছে? এসইসি, সেকেন্ড, শর্টকাটে লিখছি, বাংলায় লেখার হলে লিখে নেবে। তো মিটার বাই সেকেন্ড, তার মানে আমরা এটাকেই এইভাবে লিখতে পারি, মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড এইভাবে লিখতে পারি। বা আবার এইভাবে লিখতে পারি, মিটার ডট দেব, মিটার ডট দিয়ে সেকেন্ড ইনভার্স, সেকেন্ডের মাথায় -1 লিখেছি, এসের মাথায়, এস মানে তো সেকেন্ড, সেকেন্ডের মাথায় -1 লিখেছি। এই -1টার মানে এর বলা হয় ইনভার্স, ঠিক আছে? মিটার মিটার ইন্টু সেকেন্ড ইনভার্স, মিটার ইন্টু সেকেন্ড ইনভার্স। এইটা কেন হলো বোঝাই। কারণ মিটার বাই সেকেন্ড আছে, তো মিটারের মাথায় উপরে যেহেতু আছে মিটার, তার মানে এর মাথায় একটা +1 আছে, সেকেন্ডের মাথায় কিছু নেই মানে এখানটায় +1 আছে। এবার যদি আমরা উপর থেকে নিচে নিয়ে আসি বা নিচের থেকে উপরে, এই এসটাকে ধরো, এসটাকে আমরা উপরে নিয়ে যাচ্ছি, বা 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 মিটারটাকে আমরা নিচে নিয়ে আসি, এমটাকে নিচে নিয়ে আসি, তাহলে যেইটাই করি না কেন, যে চিহ্নে এদের পাওয়ারটা যে চিহ্নে থাকবে সেই পাওয়ারের চিহ্নটা চেঞ্জ হয়ে যায়। তার মানে আমরা যদি মিটারকে নিচে নিয়ে আসি তাহলে আমাদের কি হয়ে যাবে, 1/2 ইন্টু মিটার টু দি পাওয়ার -1, ঠিক আছে? যদি আমরা সেকেন্ডকে উপরে নিয়ে যাই, যদি আমরা সেকেন্ডকে উপরে নিয়ে যাই তাহলে মিটার যেরকম থাকবে থাক, মাইনাস উপরে +1 না বসালেও কোনো প্রবলেম নেই, না বসালে মানেও +1ই আছে, তাই না বসালে আমরা ওইভাবে যেরকম আছে থাক মিটার। সেকেন্ডের মাথায় যেহেতু +1 ছিল নিচে, আমরা উপরে নিয়ে যাচ্ছি, তার মানে এখানটায় তখন -1 হয়ে যায়। আর এই -1 হয়ে যাওয়া মানে এটা ইনভার্স বোঝায়, এটাকে বলা হয় ইনভার্স। যদি কথার কথা এখানটায় সেকেন্ডের মাথায় মানে +2 না থেকে, +1 না থেকে যদি +3 থাকতো, +3 থাকতো, তাহলে এটা উপরে চলে গেলে -3 হয়ে যেত, -3 হয়ে যেত। যদি এখানটায় -3 থাকতো, নিচে যদি -3 থাকতো, সেকেন্ডে এখানটায় নিচে যদি -3 থাকতো, উপরে চলে গিয়ে হয়ে যেত +3। আমরা প্লাস চিহ্ন না দিয়ে যদি শুধু 3 বসাতাম তাও হতো। ব্যাপারটা বোঝা গেল, ফান্ডাটা কি হচ্ছে এখানটায়? আশা করা যায় মনে আছে, এটা অঙ্কের জিনিস ছিল, তো 7 থেকে এটা শুরু হয়েছিল, এটা শেখানো, আশা করা যায় মনে আছে। না মনে থাকলে তো শেখানো হয়ে গেল, এইটাই হয়েছে। এই কারণে আমরা মিটার ইন্টু সেকেন্ড ইনভার্স লিখেছি, ঠিক আছে? এটা হলো এসআই একক। সিজিএস একক তাহলে কি হবে? সিজিএস একক তাহলে কি হবে? সিজিএস একক লেখার সময় সিজিএস আমাদের অতিক্রান্ত দূরত্বে সিজিএস একক লিখতে হবে উপরে। সিজিএস একক কি হয়? সেন্টিমিটার, লিখলাম সেন্টিমিটার বাই সেকেন্ড, কারণ সেকেন্ডের সেন্টিমিটার, সিজিএস একক আর এসআই একক বা এপিএস একক সব একক সেকেন্ডই হয় টাইমের, ঠিক আছে? এবার সমান সমান দিয়ে আমরা সেন্টিমিটার বাই সেকেন্ড আছে, তো এটাকে এইভাবে লিখতে পারি, সেন্টিমিটার পার সেকেন্ড, বা আমরা এইভাবে লিখতে পারি, সেন্টিমিটার যেরকম আছে থাকলো, সেকেন্ডটাকে উপরে নিয়ে যাচ্ছে, তাহলে সেকেন্ড ইনভার্স হয়ে যাবে, কারণ এই সেম প্রসেস, নিচে এখানটায় সেকেন্ড আছে মানে এর মাথায় কিছু নেই মানে +1 আছে, এই +1টা যখন উপরে চলে গেল তখন -1 হয়ে গেল, আর এই -1কে বলা হয়, ওর একটা নাম আছে যেটাকে বলা হচ্ছে ইনভার্স, এটাকে বলা হচ্ছে ইনভার্স। ক্লিয়ার হলো? ওকে, দেন আমাদের জানতে হবে এবার মাত্রা, মাত্রা জানতে হবে। মাত্রা আমাদের এই সমীকরণ থেকে চলে আসবে, অতিক্রান্ত বাই সময় আছে, তো অতিক্রান্ত বাই সময়, দ্রুতির মাত্রা, ধরো এইভাবে লিখছি আমি, দ্রুতির মাত্রা সমান সমান অতিক্রান্ত, অতি লিখছি, অতিক্রান্ত দূরত্ব, দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব বাই সময়, তো এইটাই তো আমাদের দ্রুতির হচ্ছে সমীকরণ, তাই লিখছি অতিক্রান্ত দূরত্ব বাই সময়। এবার এখান থেকে তো আমরা মাত্রা বের করব, তাহলে মানে অতিক্রান্ত দূরত্বের যা মাত্রা সেটা উপরে বসাবো, এই বাই চিহ্নের উপরে বসাবো অতিক্রান্ত দূরত্বের যা মাত্রা, আর নিচে বসাবো সময়ের যা মাত্রা। সময়ের মাত্রা হয় টি, আর অতিক্রান্ত দূরত্বের মাত্রা হয় এল, আমরা আগেই পড়ে এসেছি।
এটাকে আমরা থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখবো। এবার এখানটায় কি আছে, L/T, এটাই তো আছে এখানটায় L/T। তাহলে L এর মাথায় কিছু নেই মানে এখানটায় +1 আছে, আর T এর মাথায় কিছু নেই মানে এখানটায় +1 আছে। এই Tটাকে আমরা উপরে যদি নিয়ে চলে যাই তাহলে LT⁻⁻1 হয়ে যাবে, LT⁻⁻1 হয়ে যাবে, তাই তো হবে। এটা দেখে কি বুঝতে পারছো? আগে যেটা কিছু সময় আগে যে এককের সময় বোঝালাম যে এই এলটা যে উপরে আছে এর পাওয়ার, এর মাথায় কিছু নেই মানে এখানটায় +1 আছে, আর টি এর মাথায় কিছু নেই মানে এখানটায় +1 আছে। এটা যখন উপরে নিয়ে যাব তখন সেটা -1 হয়ে যাবে। তাই আমরা লিখতে পারি LT⁻⁻1 বা LT⁻, এটাই বলা হয় LT⁻⁻1। এবার যেহেতু এটা মাত্রা তাই এটাকে থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখা হবে। তো আমরা সেটা এখানটায় লিখবো যে LT⁻⁻1, এটাকে থার্ড ব্র্যাকেটের মধ্যে রেখে দেবো। এটা কার মাত্রা হলো? এটা দ্রুতির মাত্রা হলো। আমাদের বেগের ক্ষেত্রেও সেম হবে, মাত্রা এবং একক সেম হবে, কিন্তু আলাদা প্রসেসে হয়তো বেরোবে। মানে এটা সরণের ক্ষেত্রের ভ্যালুগুলো বসবে, সরণের ভ্যালু আর অতিক্রান্ত দূরত্বের যা ভ্যালুগুলো বসানো হলো সেগুলো তো সেম না, তার জন্য ডিফারেন্স কিছু হবে না। তাই তুমি বেগের ক্ষেত্রে আমি আর লিখছি না, বেগের ক্ষেত্রে তুমি লিখে নেবে বেগের এসআই একক হলো এইটা, সিজিএস একক হলো এইটা, এবং মাত্রা হলো এইটা। কিভাবে বেরোচ্ছে তুমি একটু ভাবো, তাহলে আশা করা যায় বের করতে পারবে। ঠিক আছে, দ্রুতি আর বেগ সম্পর্কে মোটামুটি এটুকু হলো। দ্রুতির আর কিছু একটু বলতে হবে, সমদ্রুতি কি, অসমদ্রুতি কি, আর গড় দ্রুতি কি, এইটুকু বললে হয়ে যাচ্ছে। সমদ্রুতি কি? সম কথাটার মানে হচ্ছে সমান, আর দ্রুতি মানে হচ্ছে স্পিড, অর্থাৎ সমান স্পিড। মানে কি, দেখালো এখান থেকে এ বিন্দু থেকে বি বিন্দুতে আমরা যাব, তাহলে এখান থেকে দেখালো 3 কিলোমিটার পথ যাচ্ছি। তো 3 কিলোমিটার পথে প্রথম দেখালো যে যতটা পথ যাচ্ছি, প্রথমে 1 কিলোমিটার যেটা যাচ্ছি, 1 কিলোমিটার পথ যাচ্ছি, সেই 1 কিলোমিটার পথ আমি দেখালো 3 মিনিটে যাচ্ছি, 3 মিনিটে পার করছি, 3 মিনিটে যাচ্ছি, গাড়িতে করে যাচ্ছি, তো 3 মিনিটে 1 কিলোমিটার পথ যাচ্ছি। তারপরের 1 কিলোমিটার পথও যদি আমরা 3 মিনিটেই যাই, 3 মিনিটেই যাবো তারপরের 1 কিলোমিটার, এবং তারপরের 1 কিলোমিটার আমরা 3 মিনিটেই যাব। আমি টার্গেট নিয়ে নিয়েছি যে এরকমভাবেই আমি পথটা যাব। টোটাল আমি 3 3 6 আর 3 9 মিনিটের মধ্যে আমি 3 কিলোমিটার পথ অতিক্রম করব। অর্থাৎ প্রাথমিক বিন্দু থেকে অন্তিম বিন্দুতে যাওয়ার জন্য আমি সেম সময়ে প্রত্যেকটা খণ্ডে খণ্ডে সেম সময় যাচ্ছি, অর্থাৎ একই সময়ে একই পথ বারবার যদি যাই, এইরকম যে দূরত্ব অতিক্রম করা হচ্ছে, এটাকে বলেছে সমদ্রুতি। অসমদ্রুতি হচ্ছে, ধরো আমার এই টোটাল যে পথটা আছে এ বিন্দু থেকে বি বিন্দুতে যাব, এটা দেখা গেলো প্রথমে আমি 5 কিলোমিটার গেলাম আমি 5 মিনিটে, ঠিক আছে। তারপরে দেখালো 3 কিলোমিটার গেলাম 5 মিনিটে, আবার 2 কিলোমিটার গেলাম 5 মিনিটে, ঠিক আছে। অর্থাৎ টাইম আমাদের সেম আছে, কিন্তু যে পথটা আমরা বারে বারে চেঞ্জ করছি, এইরকম হলে সেটাকে অসমদ্রুতি বলে। অসম মানে সমান নয়, অসমদ্রুতি। ওকে, আর গড় দ্রুতি লাস্টে যেটা আছে সেটা হচ্ছে গড় দ্রুতি। গড় বলতে বোঝাই এরকম একটা ব্যাপার। গড় কাকে বলে সেটাকে বুঝিয়ে নিই, তারপরে দ্রুতি সম্পর্কে বললে বুঝতে পারবে। উপরে এই দুটো মুছে দিচ্ছি। গড় দ্রুতি হচ্ছে, গড় কথাটার মানে হচ্ছে, ধরো আমার বয়স 20 বছর, আমার ভাইয়ের বয়স 15 বছর, আমার বোনের বয়স 10 বছর, এরকম দেখালো ধরে নিলাম। আমার বয়স 20 বছর, আমার ভাইয়ের বয়স 15 বছর, আমার বোনের বয়স 30 বছর। তাহলে আমি যদি বলি যে আমাদের 3 জনের বয়সের গড় কত, তাহলে কি করতে হবে? 3 জনের বয়সটাকে যোগ করতে হবে, 20 যোগ 10 যোগ 10 যোগ 15 করতে হবে, বাই দিয়ে 3 দিয়ে ভাগ দিতে হবে। কেন 3 দিয়ে ভাগ দিলাম? কারণ 3 জনের বয়সকে আমরা গড় করছি, তাই 3 দিয়ে ভাগ। যদি 4 জনের বয়স ভাগ করতাম, আরো একজনের দেখালো বয়স ধরে নিলাম যার বয়স 20 বছর, তাহলে আমরা 4 দিয়ে তখন ভাগ করতাম। অর্থাৎ যতগুলো সংখ্যা যোগ করব ততগুলো সংখ্যা বিয়োগ করব, ভাগ করব সেই সংখ্যা দিয়ে। তার মানে এখানটায় আমাদের ওইটাই হবে যে মোট আমরা যে পথ অতিক্রম করব, দেখা গেল প্রথমে আমি T1 সময় বলতে 5 মিনিট হতে পারে, 10 মিনিট হতে পারে। T1 সময়ে আমি দেখালো যে সরণটা আমার ঘটেছে বা যে যতটা আমি পথ গেছি সেটা দেখালো D1।
তারপরে T2 সময় দেখালো আমি D2 পদ যাচ্ছি, T3 পদ T3 সময়ে D3 পদ যাচ্ছি, T4 সময়ে D4 পদ যাচ্ছি। ডিতে মানে ডিস্টেন্স বোঝাচ্ছে আর টিতে মানে হচ্ছে টাইম বোঝাচ্ছে। তাহলে T1 মানে T1 T2 T3 T4 করা মানে প্রথমের যে টাইম সেটা আলাদা, দ্বিতীয় টাইম আলাদা, তৃতীয় টাইম আলাদা, চতুর্থ টাইমও আলাদা। একও হতে পারে, কোনো প্রবলেম নেই, কিন্তু আমরা তো জানি না, আমাদের প্রশ্নে যেটা মান বলে দেবে সেটা তো আলাদা আলাদা হতে পারে না। তার জন্য D1 T1 এরকমভাবে আলাদা আলাদা, এরকম 1 2 3 করে দেওয়া মানে আলাদা আলাদা মান বোঝায়। তো আমাদের কি করতে হবে, গড় দ্রুতি বের করার জন্য করতে হবে যে টোটাল যা ডিস্টেন্স দিয়ে দেয়, D1 প্লাস D2 করবো, মানে সব কটা যোগ করে দিতে হবে। D1 এর সাথে D2 যোগ করতে হবে, যোগ D3 করতে হবে, যোগ D4 করতে হবে, তা ভাগ দিতে হবে T1 T2 T2 T3 T4 সব করে দিয়ে ভাগ করতে হবে। এইভাবে এই করে যে আমাদের অ্যান্সারটা আসবে সেটা আমাদের হবে প্রপার অ্যান্সার। তো এই নিয়ে টেনশন করে লাভ নেই, তুমি শুধু এখন এইটা লিখে রেখে দাও, পরবর্তীকালে যখন আমি ম্যাথস যদি করাই তখন আমি বলে দেবো, যদি ম্যাথস করানো হয়, যখন আমি ম্যাথ করাবো গড় দ্রুতি সম্পর্কে তখন আরও ডিটেইলি বলে দেওয়া হবে। ঠিক আছে, আজকের ক্লাস এখানে রাখছি। এরপরে কারণ আমার ফোন হ্যাং করে যাচ্ছে, আমি দেখলাম যে আমার ফোন হ্যাং করে যাচ্ছে, এতটাই লোড হয়ে যাচ্ছে, এতটা গরম হয়ে যাচ্ছে, ফোন একা একা কাজ করছে, তাই ফোন যখন তখন আমার অক্কা পেতে পারে। তাই আজকের ক্লাস আমি এই পর্যন্ত রাখছি। আমি চেষ্টা করব খুব তাড়াতাড়ি আবার দ্বিতীয় ক্লাস টানার, এবং যেটুকু বলা হয়েছে সেটুকু ভালোভাবে পড়ো, কনসেপ্ট ক্লিয়ার করো, এবং এর মধ্যে থেকে যেগুলো বলা হয়েছে এগুলো ভালো মোস্ট ইম্পর্ট্যান্ট পোর্শন। ঠিক আছে, আর কিছু বলার নেই। যেগুলো বলা হয়েছে আশা করা যায় নোটস করেছো, নোটস না করলে নোটস করো, আমি চাইবো নোটস যেন করা হয়।